আমরা আমাদের যেটা হয়েছে আপনারা দেখছেন যে আমরা ফ্রেমিংটা কিভাবে করছি 6টা পর্বে, তাই না? যে আলাপের শিরোনামগুলো দেখছেন। এখন যেটা হয়েছে যে আমাদের আজকে যে আলাপটা আমরা করব এইটা আসলে গত সপ্তাহে হওয়ার কথা ছিল, তাহলে ভালো হতো। কারণ আমরা আজকে শিরোনামটা হচ্ছে 16 শতক থেকে 19 শতকের যে আমরা বলছি যে ইতিহাস ভূগোল ইউরোপের। হ্যাঁ, তো ওইটা আলাপ করলে পরে গত সপ্তাহে আমরা যেটা আলাপ করছি যে কি বালফোর্ট টু অসলো, তাহলে ওটা বুঝতে সুবিধা হতো। কিন্তু আমাদের টেকনিক্যাল কারণে যেহেতু ফরাদ ভাই গত সপ্তাহে ছিলেন না, আজকে আমরা যেটা নিয়ে আলাপ করবো এই আলাপটা ওনাকে দরকার থাকা উচিত, সেই কারণে আমরা একটু শাফল করছি। ফলে আজকে আমরা আসলে প্রথম পর্বের আলাপটা হচ্ছে, গত সপ্তাহে দ্বিতীয় পর্বের আলাপ হয়েছে। তো যেই আলাপটা আমি শুরু করছিলাম, মূলত আমি ক্রনোলজি করে গেছি 100 বছরের, 17 সাল থেকে 1917 সাল থেকে 2000-এর অসলো পর্যন্ত। কারণ এইটুক পর্যন্ত আসা গেলে বাকি 24 বছর 2000 থেকে 2024 আমাদের চোখের সামনে, এবং ঘটনা মূলত তখন গাজায় চলে আসে 2000-এর পর থেকে। হ্যাঁ, এই পুরো প্রেক্ষাপটটা আমি তুলে ধরার চেষ্টা করছিলাম, এবং আমার একটা থিওরিটিক্যাল বিবেচনা ছিল পুরো আলোচনার পেছনে, যেটাকে আমি বলছি যে সেটলার কলোনিয়ালিজম বা বসতকার উপনিবেশ বলা হয় আর কি। মানে উপনিবেশ আমরা বুঝি যেমন আমাদেরকে একসময় ব্রিটিশরা এখানে এসে মানে সারা পৃথিবীতে একসময় 19 সেঞ্চুরির একটা সময়ে পৃথিবীর কানায় কানায় কোনো না কোনো ইউরোপিয়ান শক্তি মানে এই দখলে রাখছে, তো যেটাকে উপনিবেশ বলা হয়। তার মধ্যে একটা বিশেষ ধরনের উপনিবেশ হচ্ছে সেটলার কলোনিয়ালিজম। এই যে আজকের আমেরিকা কিংবা অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, একসময় সাউথ আফ্রিকা। আজকে যে সাউথ আফ্রিকা, যে আমার ধরেন ছোটোবেলায় মনে আছে যে সাউথ আফ্রিকা, আমি জানি আফ্রিকার দল, এখানে কেন সাদা? এই প্রশ্ন আমি অনেকদিন পর্যন্ত মানে বুঝতে পারতাম না। হ্যাঁ, তার এটা রোডেসিয়ান নাম ছিল, এবং এই যে রোডেসিয়ান নাম বলে এটা খুব ইম্পর্টেন্ট। সেসিল রোডস যে লোকটা, ওনাকে হার্জেল একটা চিঠি লিখছিলেন, এই যে রাজনৈতিক জায়নবাদের যে জনক। হ্যাঁ, হার্জেল সাহেব একটা চিঠি লিখছিলেন যখন উনি তো সমর্থন খুঁজে বেড়াচ্ছেন চারিদিকে। তো সেসিল রোডসকে উনি একটা চিঠি লিখছেন, খুবই মজার চিঠিটা। উনি বলতেছেন যে আপনার কাছে আমি কেন চিঠি লিখছি, আপনি তো আমার জন্য অত ইম্পর্টেন্ট না, মানে ইংল্যান্ডের লোকেদের মতো অত ইম্পর্টেন্ট না, তেমন কোনো মিলও নাই, কিন্তু আমি একটা কারণে আপনাকে চিঠি লিখছি, বিকজ দিস ইজ সামথিং কলোনিয়াল। আমাদের এই সম্পর্কটা সামথিং কলোনিয়াল। আপনিও একটা কলোনি করছেন সাউথ আফ্রিকায়, এই যে আজকে জিম্বাবুয়ে কিংবা এই সমস্ত জায়গায়, আমরা একটা কলোনিয়াল প্রজেক্ট। হ্যাঁ, সো এই সম্পর্ক আপনার সাথে আমার আছে, এই যে দিস ইজ সামথিং কলোনিয়াল, এরকম একটা চিঠি আপনারা দেখবেন ইন্টারনেটে পাওয়া যায়। ওয়েল, তো যেটা আর কি মানে সেটলার কলোনিয়ালিজমটা হচ্ছে যে কলোনিয়ালিজমের মধ্যে একটা বিশেষ ধরনের কলোনিয়ালিজম, যারা আসলে যেটার পেছনে ভারতীয় উপনিবেশের উদ্দেশ্য কী ছিল। আজকে আমি কোথায় যেন ফরাদ ভাই একটা লেখা, এই যে এখানে ইয়াসমিন নিয়ে একটা লেখা দেখছিলাম, উনি বলতেছেন কি যে ভারতীয় উপনিবেশের উদ্দেশ্য ছিল হচ্ছে এখানকার লোকেদেরকে সস্তা শ্রম হিসেবে ব্যবহার করা। এটা হচ্ছে উপনিবেশের লজিক, যে স্থানীয়দেরকে সস্তা শ্রম হিসেবে ব্যবহার করবে। সেটলার কলোনিয়ালিজম কিন্তু সেই জিনিস না, মানে বসতিকার উপনিবেশ হচ্ছে এটা দাঁড়ায় আছে একেবারে, যেমন একদম যদি আপনারা কেউ প্রাথমিক কোনো বোঝাপড়াটা নিয়ে করতে চান, তাহলে আমি বলবো যে 20 পাতার একটা প্রবন্ধ আছে প্যাট্রিক ওলফ নামে এক লোকের, মানে যার উপর আসলে আজকের সেটলার কলোনিয়ালিজমের যে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রায় পুরোটা ওখানে আছে। প্যাট্রিক ওলফ ওনার নাম, ওনার সেটলার কলোনিয়ালিজম। তো উনি বলছেন যে এইটা সেটলার কলোনিয়ালিস্ট হচ্ছে যারা কামস টু স্টে আসে, এবং আপনার এটা দাঁড়ায় থাকে হচ্ছে ওই স্থানীয়দেরকে করার উপরে, অ্যানাইহিলেট করার উপরে, নির্মূল করার উপরে। ঠিক আছে, আমরা যে বইটা বের করতে যাচ্ছি ফিলিস্তিন নিয়ে, সেখানে আমরা একটা প্রবন্ধের নাম দিচ্ছি এরকম যে ফিলিস্তিনের যে নিশ্চিহ্নকরণ চলছে সেই 100 বছর ধরে, সেইটার বাস্তবতায় জেনোসাইড আর আত্মরক্ষার যে ডিবেট চলছে ওয়ার্ল্ড ওয়াইড। খেয়াল করে দেখেন আইসিজেতে এখনও পর্যন্ত প্রধানত এইটা জেনোসাইড কিনা এইটাই হচ্ছে তর্ক, ইন্টেন্ট আছে কিনা এইটা হচ্ছে তর্ক। ওয়ারেজ এই তর্ক করতে অন দ্য আদার হ্যান্ড ইসরায়েলের যুক্তি আছে এটা আমাদের আত্মরক্ষা, এবং কীভাবে ইন্টারন্যাশনাল ল তাকে এগুলোর অনেকটাই তাকে আসলে সাপোর্ট করে, এটা আমরা পরের সপ্তাহে যে আলোচনা আছে আন্তর্জাতিক আইন নিয়ে সেখানে বলবো। কিন্তু বলার কথাটা হচ্ছে যে আপনি জেনোসাইড আর আত্মরক্ষা নিয়ে যে আলোচনা করছেন, যে তর্ক করছেন আন্তর্জাতিক পরিসরে, এটা কিন্তু নিশ্চিহ্নকরণ ঠেকাতে পারছে না। এবং আপনারা কেউ আমাকে ভুল হলে ধরাই দিয়েন, আন্তর্জাতিক আইন তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত এমন একটা কোনো উদাহরণ আছে কিনা যে কোনো একটা জনগোষ্ঠী যারা গণহত্যার মুখে পড়ছে তাদেরকে তারা রক্ষা করতে পারছে, এরকম একটা কোনো উদাহরণ আছে কিনা? যদি থাকে তো আমি শিখবো। যাই হোক, তো এই সেটলার কলোনিয়ালিজমটা আমাদের বোঝার জন্য খুবই ইম্পর্টেন্ট। মানে আমাদের এই পুরো আন্ডারস্ট্যান্ডিংয়ের পেছনে কেন আমরা সেটলার কলোনিয়ালিজম বলছি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া একটা অ্যাসপায়ারিং সেটলার কলোনিয়াল, এবং এটা খুব ট্র্যাজিক। কারণ যে একটা অ্যান্টি কলোনিয়াল মুভমেন্টের মধ্য দিয়ে একটা পোস্ট কলোনিয়াল স্টেট বলা হয়েছে, সেই স্টেট আজকে ক্রমশ সেটলার কলোনির দিকে টার্ন করছে। আপনি যে কাশ্মীর খেয়াল করেন, এবং অনেক ক্ষেত্রে বাংলাদেশ নিয়ে তার যে আপনার প্রজেক্ট, এবং ওইখানে সেটলার কলোনির সাথে আরেকটা খুব প্রাসঙ্গিক হবে, সেটা হচ্ছে অ্যাপার্থেড, যেটা ইসরায়েলকে আরেকটা নামে যে নামে ডাকা হয়, এটা হলো অ্যাপার্থেড। অ্যাপার্থেড মানে হচ্ছে যে একটা পৃথকীকরণের নীতি যেখানে থাকে,
মানে বৈষম্য নীতি থাকে, আপনার জন্য একরকম আইন, আমার জন্য একরকম আইন। সেটা ঠিক হবে কি দিয়ে? রেস দ্বারা, কে সুপিরিয়ার রেস, তার জন্য এক ধরনের, এবং ধর্ম। এটা হচ্ছে সেটেলার কলোনিয়ালিজমের আপনার পেছনের লজিক। হ্যাঁ, কিন্তু খেয়াল রাখতে হবে যে যেমন জন মিয়ারশাইমারও বলছেন যে সেটেলার কলোনিয়ালিজম, সরি অ্যাপার্থেড বলছেন এটাকে। বাট প্রবলেম কি, উনি যেটা বলতেছেন না সেটা হচ্ছে অ্যাপার্থেডের পেছনে পূর্বানুমানটা হচ্ছে এটা একটা পলিটিক্যাল স্পেস, কিন্তু পৃথকীকরণ নীতি সেখানে বিদ্যমান। এইটা হলো খুবই ফান্ডামেন্টাল। আপনি যদি ওই একটা পলিটিক্যাল স্পেস এইটা বাদ দিয়ে অ্যাপার্থেড বলেন, তাহলে অ্যাপার্থেডের কোনো অর্থ থাকে না। মানে লজিকটা হচ্ছে যে একই পলিটিক্যাল স্পেসের মধ্যে দুই ধরনের আইন চলছে, বৈষম্যমূলক আইন চলছে, ঠিক আছে? যেমন 2018 সালে ইসরায়েল আইন করেছিল নেশন স্টেট ল। 1952 সালে তার তো ন্যাশনালিটি ল আছেই, 2018 সালে সে আবার নেশন স্টেট ল করেছে, যেখানে সে বলছে যে হিব্রু হচ্ছে একমাত্র অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হবে, আর ইহুদিরাই হচ্ছে এখানকার জাতি। এই দুটো জিনিস এখন মানে সিটিজেন না, সিটিজেন ধরেন যে মানে ফিলিস্তিনেরও সিটিজেন, বাট তারা ওই জাতির অংশ না। হ্যাঁ, মানে এখানে দুইটা জিনিস, কিন্তু ইসরায়েলের মধ্যে আপনি ইসরায়েলি ফিলিস্তিনি আজকে জন্মগ্রহণ করছে, ইসরায়েলে থাকা একটা ফিলিস্তিনি, সে কিন্তু ইহুদি জাতির বা ইসরায়েলের যেটাকে জাতি ঘোষণা করছে সেই জাতির অংশ হতে পারবে না, ঠিক আছে? তাকে হচ্ছে সর্বোচ্চ সে রেজিস্ট্রি করে তাকে নাগরিক হইতে হবে। কারণ কেন আমি জন মিয়ারশাইমারের এটাকে ধরছি, উনি তো খুব ইম্পর্টেন্ট লোক। উনি অ্যাপার্থেড বলার পরে আবার বলতেছেন যে টু স্টেটে ফেরত যেতে হবে। ওয়ারেজ অ্যাপার্থেডের পূর্বানুমানটা হচ্ছে একই পলিটিক্যাল স্পেসের মধ্যে কিন্তু দুইটা আপনার নীতি। তার মানে অ্যাপার্থেড উঠে গেলে পরের কনসিকুয়েন্স কী থাকে? ওয়ান স্টেট, অন্য কিছু থাকে না। যেখানেই অ্যাপার্থেড হয়েছে সেখানেই পরে এটা গেছে, যেমন সাউথ আফ্রিকায়। ওকে, এটা আমি একটা প্রেক্ষাপট হিসেবে বললাম যে আমাদের আলোচনার পেছনে এই দুইটা হচ্ছে প্রধান আমরা কনফ্লিক্ট বলি না এটাকে, এবং আমরা গত আলোচনায় বলছি যে এটাকে কেন আমরা কনফ্লিক্ট বলছি না, কেন কনফ্লিক্ট বলা যায় না, মানে ইসরায়েল প্যালেস্টাইন দ্বন্দ্ব, এই লিবারেল ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করি না। হ্যাঁ, আমরা এটাকে সেটলার কলোনিয়ালিজম, যেমন আজকেই আমি একটা বাংলাদেশি স্কলারদেরকে উইথ ডিউ রেসপেক্ট টু দেম, তাদের একটা পড়ছিলাম, বিবৃতি দিয়েছে তারা গাজার প্রশ্নে, খুবই ইম্পর্টেন্ট। মানে বিবৃতিটা আমি তাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু প্রবলেম হচ্ছে ওখানে তারা ইসরায়েলকে বলছে অকিউপাইং ফোর্স। ইসরায়েল হচ্ছে একটা দখলদার শক্তি, কিন্তু ইসরায়েলকে দখলদার শক্তি বলে এটাকে কমপ্লিমেন্ট করা হয়। মানে এটা ট্র্যাজিক, কিন্তু এটা সত্যি যে কেন, কারণ হচ্ছে একটা অকুপাইং শক্তি কোনো অঞ্চলের স্ট্যাটাসকো বদলাতে পারেন না। ধরেন গাজা এবং পশ্চিম তীর 67 সালের পরে ইসরায়েল দখল করে নিয়েছে তো, কিন্তু তাকে আপনি যখন অকুপাইং বলেন, সে কি ওই জায়গার ডেমোগ্রাফি আনচেঞ্জ রাখছে? রাখে নাই, সে তো সেটেলমেন্টের পর সেটেলমেন্ট করে যাচ্ছে। সুতরাং এটা অকুপাইং দিয়ে বোঝা যায় না। এবং 67 যুদ্ধের পরে সিকিউরিটি কাউন্সিলের একটা কি ছিল, একটা রেজলিউশন ছিল, রেজলিউশন 242। দেখেন কীভাবে ম্যানিপুলেট করা যায় আন্তর্জাতিক আইনকে, এই জন্য আমি বোঝানোর জন্য বলছি। ওখানে বলা হয়েছিল সিকিউরিটি কাউন্সিলের তরফ থেকে যে টেরিটরিজ অকুপাইড থেকে সরে আসতে হবে ইসরায়েলকে। ইসরায়েল বলছে ওয়েল আমরা সরে আসবো, কিন্তু তুমি যেহেতু বলো নাই দি টেরিটরিজ অকুপাইড, সুতরাং যতক্ষণ পর্যন্ত সার্বভৌমত্বের প্রশ্নটা মীমাংসিত হচ্ছে না আমরা এখানে থাকবো, তারপর গিয়ে আমরা ছাড়বো, ঠিক আছে? অর্থাৎ আজকে ধরেন সে যদি চলেও আসে, সে 67 আগে তার সীমানা কতটুকু ছিল, সে যেটুকু বলবে আপনাকে এটা মেনে নিতে হবে, কারণ সিকিউরিটি কাউন্সিল এটা অ্যাপ্রুভ করেছে। সিকিউরিটি কাউন্সিল ওকে আমরা ইসরায়েলের এই ইয়েতে খুশি, মানে এটা আমরা মানলাম, ঠিক আছে? ওই যে টেরিটরিজ অকুপাইড আর দি টেরিটরিজ অকুপাইড, এই সামান্য ইয়েতে পার্থক্যের কারণে। ফলে যারা আজকে টু স্টেটের পক্ষে বলতেছে যে পশ্চিম তীর গাজার পূর্ব জেরুজালেম নিয়ে হবে, তো 67 আগে এখন যদি ইসরায়েল দাবি করে যে পূর্ব জেরুজালেম আমার ছিল 67 আগে, আপনি তো তাকে আইনিভাবে কোথাও আটকাতে পারবেন না, কোনো কাগজপত্র দিয়ে আটকাতে পারবেন না, কোনো দলিল দিয়ে আটকাতে পারবেন না, কারণ সে ওই যে টেরিটরিজ অকুপাইড অনির্দিষ্ট, সে বলবে যে 67 আগে থেকে পূর্ব জেরুজালেম আমার ছিল, সুতরাং আমি গাজা ছেড়ে দিলাম। ইভেন যদি পশ্চিম তীর না ছাড়তে চায়, আপনি কী করবেন? তাকে কোনো কিছু দিয়ে আটকানো সম্ভব না। এই প্রবলেমগুলো টু স্টেটে আছে, যে কারণে আমরা টু স্টেটের পক্ষে থাকি না। যে ওই আলাপে যাচ্ছি না, আমরা আলাপে ঢুকবো হচ্ছে সরি আমি ফ্লোর নিয়ে নিলাম মানে ব্যাখ্যা করতে গিয়া, কারণ আমারই বলার কথা। 16 শতক থেকে 19 শতকের যে ইউরোপের যে প্রেক্ষাপট, এইটা আমাদের আমরা বলছি যে ইতিহাস ভূগোল, এটা ভৌগোলিক ইতিহাস না। যদিও ইতিহাস ভূগোলের মধ্যেই ভৌগোলিক ইতিহাসটা থাকবে, কিন্তু বেসিক্যালি এটা একটা আমরা বলছি যে ইউরোপের ইতিহাস ভূগোল। যে মানে যে প্রশ্নগুলো কামাল ভাই গত সপ্তাহে ছিলেন, উনি বলতেছিলেন যে এত মানে ইয়েভাবে তীব্রভাবে মানে করছে কেন আমেরিকা কিংবা ইউরোপ, এটাকে সাপোর্ট করে কেন, এটার পেছনে কী আছে? এটার পেছনটাই হচ্ছে এই আপনার 16 শতক থেকে অন্তত 16 আরও আগে যাওয়া যাবে, কিন্তু অন্তত 16 শতক থেকে 19 শতক, এই 400 বছর কী ঘটছে ইউরোপে। কারণ একটা নতুন ইউরোপ কিন্তু তখন আসতেছে, রিফরমেশন হচ্ছে, তারপর রেনেসান্স আসতেছে, তারপর এনলাইটেনমেন্ট হচ্ছে, জাতিরাষ্ট্র হচ্ছে। এই যে ইউরোপ একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এইটার প্রধানত মানে আপনার ভিকটিম হয়েছে আসলে ইহুদিরা,
ঠিক আছে? এই ইতিহাসটা আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে কেন আসলে আমেরিকা এবং ইউরোপ এত মানে বিশেষত আমেরিকা কেন এইভাবে আজকে ইয়েকে সাপোর্ট করে, মানে ইসরায়েলকে। মানে সে বলতেছে আমাদের যাই হোক আমাদের ইসরায়েলের প্রতি আমাদের সমর্থন হচ্ছে আয়রন ক্ল্যান, একেবারে ইস্পাত কঠিন, এটা কোনো অন্যথায় হবে না। তো ঘটনাটা ধরেন আরও আগে থেকে শুরু করা যায়। যেমন ধরেন আসলে মধ্যযুগে ইহুদিরা জেরুজালেমের সাথে তাদের সম্পর্ক কেমন ছিল, এটা কারণ জেরুজালেম নিয়ে যেহেতু প্রধানত দ্বন্দ্ব, এবং জায়নবাদের জায়ন কথাটা মানে তো জেরুজালেম, হ্যাঁ, মানে এটার রূপক অর্থও আছে, যে কোনো হলি ল্যান্ড জায়ন হইতে পারে, কিন্তু হিস্টোরিক্যালি ওরা মনে করে যে জায়ন হচ্ছে জেরুজালেমের একটা পাহাড়। তো এইখান থেকে জায়নিজমের জায়ন কথাটা তো শুরু। তাহলে মধ্যযুগে মানে যেখান থেকে বলা হচ্ছে যে এটা তো তাদেরই জমি, তাহলে মধ্যযুগে আসলে ইহুদিরা কীভাবে দেখতো এই জেরুজালেম সম্পর্কে তাদের অ্যাপ্রোচ কী ছিল, এইটা যদি আমরা একটু বুঝতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হবে যে কীভাবে হাইলি ম্যানিপুলেট হয়েছে পরবর্তীতে এগুলো। যেমন ধরেন আমার মায়ের উদাহরণ দিই, আমার মা কোনোদিন মক্কায় যায় নাই এবং আর তার বাকি জীবনে যেতে পারবে কি না এরকম সম্ভাবনাও খুব কম, কিন্তু তার মনের মধ্যে একটা মক্কা আছে। জেরুজালেম অল থ্রু দ্য হিস্ট্রি ইহুদিদের জন্য এরকম একটা মনের ব্যাপার। তারা যখন প্রার্থনা করে তখন তারা সবসময় বলছে যে নেক্সট ইয়ার ইন জেরুজালেম, আগামী পরের বছর, প্রার্থনার মধ্যে তারা বলছে পরের বছর জেরুজালেম। কিন্তু সেই জেরুজালেম কিন্তু ওই আর্ডলি জেরুজালেম না, ওই ভূখণ্ডটা না, এটা একটা মনের জেরুজালেম, হ্যাঁ। এবং যে কোনো তাদের হলিনেস তারা, যেমন যদিও ইহুদিরা খ্রিস্টানদের ট্রিনিটিকে সমালোচনা করে, মানে এটা আপনারা জানেন যে খ্রিস্টান এবং ইহুদিদের মধ্যে একটা বিরাট ধর্মতাত্ত্বিক ডিবেট আছে। সেই তুলনায় ইসলামের সাথে ক্রিশ্চিয়ানিটির ধর্মতাত্ত্বিক ডিবেটও কম, জুডাইজমের আরও কম, কিন্তু মূলত ক্রিশ্চিয়ানিটি এবং ইহুদিদের মধ্যে একটা ব্যাপক রকমের ধর্মতাত্ত্বিক ডিবেট আছে। যেমন খ্রিস্টানরা মনে করে যে খ্রিস্টানরা আসার পরে ইহুদি ধর্মের আর দরকার নাই, কারণ এটা হচ্ছে ইহুদি ধর্মের লজিক্যাল কনসিকুয়েন্স এবং আরও পরিশীলিত রূপ, সুতরাং এই ধর্ম থাকার কোনো দরকার নেই। ওয়ারেজ জুডাইজম মনে করে যে এটা তো হেরেসি, এটা একটা ধর্মদ্রোহিতা, এই যে খ্রিস্টানরা, কারণ এরা তো এখান থেকে বের হয়ে একটা আলাদা সেক্ট করছে, ঠিক আছে, এটা দরকার ছিল না। এইটা তাদের মধ্যে এই ধর্মতাত্ত্বিক ডিবেট আছে। এবং আরও বড় ব্লেম জুডাইজম যেটা ক্রিশ্চিয়ানিটিকে করে সেটা হচ্ছে যে এরা তো আসলে নিজেদেরকে একেশ্বরবাদী বলে, কিন্তু ওইভাবে একেশ্বরবাদী না, কারণ এখানে ট্রিনিটির কনসেপ্ট আছে। ট্রিনিটি নিয়ে খ্রিস্টানদের আলাদা ব্যাখ্যা আছে, কিন্তু জুডাইজম এটাকে দেখছে যে এটা তো ওই মানে কি বলে যে পৌত্তলিকতা, ঠিক আছে। এই ব্লেম কিন্তু জুডাইজম ক্রিশ্চিয়ানিটিকে করে, হ্যাঁ। ওয়ারেজ ক্রিশ্চিয়ানিটি বলবে যে আমার ওই ট্রিনিটি আসলে এক, তিনে মিলে আসলে একই, অভেদ একটা আছে এখানে। যাই হোক, ওই ডিবেটে ঢুকছি না। যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে জুডাইজমেও একটা ট্রিনিটি আছে। সেই ট্রিনিটিটা কি, মানে এই থিওলজিটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে নূর মাসালা তার বইয়ের মধ্যে বলছেন যে জায়নিজম হচ্ছে মানে রেডিক্যাল ব্রেক। এই যে 2000 বছরের যে জুডাইজম ইহুদি ধর্ম, এইটার একটা রেডিক্যাল ব্রেক হচ্ছে জায়নিজম। তার মানে এর আগ পর্যন্ত, জায়নিজমের আগ পর্যন্ত যেভাবে মানে ইহুদিরা নিজের ধর্ম পালন করে আসছে, জায়নিজম তার চেয়ে কমপ্লিটলি আলাদা একটা ব্যাপার, ঠিক আছে, খুবই আলাদা, রেডিক্যাল ব্রেক। তাহলে কী বলতো জুডাইজম আগে নিজের ব্যাপারে, এবং তার ধর্মতাত্ত্বিক প্রস্তাবনাটা কী ছিল? ওই যে তারও একটা ট্রিনিটি আছে, সেটা কি ল্যান্ড, পিপল আর বুক। জুডাইজমের কোর হচ্ছে ল্যান্ড, পিপল আর বুক, এটা একটা ট্রিনিটি। কিন্তু ইহুদি ধর্মতাত্ত্বিকরা এটাকে ব্যাখ্যা করছে ভাবে যে যেখানে তুমি সেখানেই ল্যান্ড, তুমি যেখানে আছো এই মুহূর্তে ওইটাই তোমার ওই ল্যান্ড, ওইটাই তোমার ভূমি, সুতরাং আলাদা করে জেরুজালেমে কিছু নাই। এবং আপনারা জানেন যে এই ইহুদি ধর্মের পুরা ইতিহাসের মধ্যে জেরুজালেম খুব অল্প সময়ে তারা জেরুজালেমকে ফিজিক্যালি পাইতে চাওয়ার বা ফিজিক্যালি এটাকে দখল করতে চাওয়ার বাসনা, এটা খুবই রিসেন্ট। এর আগ পর্যন্ত এরা সবসময় একটা স্পিরিচুয়াল জায়গা হিসেবে তারা দেখেছে। এবং ইম্পর্টেন্টলি এখানে আমি একটা নাম বলবো, এই নামটা আপনারা নিশ্চয়ই অনেকে জানেন। উনি হচ্ছেন মোজেস মাইমোনাইডস বা মুজা মাইমোনাইডস বলতে পারি আমরা। দ্বাদশ শতকের, মানে এই যে ইহুদি হালাকা, ইহুদি যে আইন, ইহুদি যে আপনার শরিয়া আইন, এইটা কোডিং কিন্তু এই লোক করছে, বা মিসনা, তালমুদ, এগুলো আসছে তার কাছ থেকে। ফলে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট মানে জুডাইজমের হিস্ট্রিতে। মজার ব্যাপার হচ্ছে ইসলাম কিন্তু তাকে মানে পুরোপুরি ক্লেম ছাড়ে না, ইসলামও তাকে নিজের মনে করে, হ্যাঁ। মানে এই মুসা মাইমোনাইডসকে ইসলামও তার মনে করে। মানে আপনি আরবি এই দার্শনিক ডিবেটের মধ্যে যদি ঢোকেন, কারণ উনি ইবনে রুশদের সমসাময়িক, এবং ওনার উপরে ইবনে সিনা এবং আপনার আল ফারাবির বিপুল প্রভাব ছিল এই মাইমোনাইডসের উপর। আচ্ছা, ইসলাম তাকে কী ডাকে, বা আরবরা তাকে কী ডাকে? তাকে ডাকে হচ্ছে ইবনে মাইমুন, কী বলে, মাইমুন, ইবনে মাইমুন বা এরকম একটা নামে ডাকে, মানে তার একটা আরবি নাম আছে, হ্যাঁ, ইবনে মাইমুন আল কুরতুবি এরকম নামে। আবার তাকে হিব্রুতে ডাকা হচ্ছে রামবাম। এই লোক, মানে তাকে বলা হয় যে
ওই যে অ্যারাবো গ্রিক এবং জুডাইজমের যে ওই সময়কার যে সিভিলাইজেশন, মানে নবম দশম একাদশ শতকের, এইটার একেবারে গোড়ার লোক হচ্ছেন তিনি, মানে সিনথেসিস আকারে। তো উনি কি বলতেছেন জেরুজালেম সম্পর্কে, এটা খুব ইম্পর্টেন্ট না? স্পেন থেকে উনি সেটেল করছেন মিশরে এবং গেছেন হচ্ছে এই ইয়ে দিয়ে, মানে জেরুজালেমের উপর দিয়ে। জেরুজালেম উনি দেখেও গেছে, কিন্তু জেরুজালেম উনাকে অ্যাট্রাক্ট করে না। উনি বলছেন যে জেরুজালেমের সাথে ইহুদিদের সম্পর্ক হচ্ছে মুসাফিরের সম্পর্ক। এটা খুবই ইম্পর্টেন্ট বোঝা। অর্থাৎ মুসলমানরা মক্কাকে যেভাবে দেখে থাকে, সারা পৃথিবীর মুসলমানরা কি মনে করে যে মক্কায় গিয়ে সেটেল করতে হবে? মনে করে না। কিন্তু মক্কায় আমি যাব, কারণ এটা আমাকে একবার যেতে হবে, যদি সম্ভব হয় আমি একবার ওই পাক দিব, এটা মুসলমানদের স্বপ্নের মধ্যে আছে বা বাসনের মধ্যে আছে, সে সম্ভব হলে যাবে। কিন্তু কোনোদিন ওই জায়গায় গিয়ে সেটেল করতে হবে এটা তারা মনে করে না, মানে মুসলমানরা মনে করে না। জায়নিজমের আগ পর্যন্ত বা 16 শতকের এই যে বাইবেল অনুদিত হচ্ছে যখন ব্রিটেনে বা ইউরোপের ভাষাগুলোতে, তার আগ পর্যন্ত প্রায় পুরো ইতিহাস হচ্ছে জুডাইজম এইভাবেই জেরুজালেমকে দেখছে যে আমার ওখানে, মানে বরং জেরুজালেমের সাথে আমার সম্পর্ক হচ্ছে মুসাফিরের সম্পর্ক। যাবা, পিলগ্রিম করবা, মানে তীর্থযাত্রায় যেতে পারো, কিন্তু ওখানে তুমি সেটেল করতে পারো না। এটা একেবারে আপনার মানে মুজা মাইমোনাইটস হচ্ছে একদম, আমি একটা উদাহরণ দিলাম, এবং আরও আছে, যেমন ধরেন ইয়েমেনি কবি, ওনার নাম হচ্ছে ইয়েহুদা হালেভি, আরেকজন খুব একাদশ শতকের খুবই গুরুত্বপূর্ণ ইয়েমেনি ইহুদি কবি। উনিও কিন্তু একই, ওনারা কেউ জেরুজালেমে যেতে চায় না, এবং সেটার পেছনে ওনার ধর্মতাত্ত্বিক কারণ আছে। পরবর্তীতে এসে আপনার আরও মানে প্রোটো মডার্ন যে অর্থোডক্স জুডাইজম, মানে এই মানে যেটা আপনার এই ক্রুসেড পার হয়ে যখন আর্লি যে মডার্ন যে জুডাইজম, সেটাও কিন্তু আপনার সবসময় মনে করছে তারা মেসিহা আসবে, এটা বিশ্বাস করে। হ্যাঁ, কিন্তু আসবে হচ্ছে মেসিহা আসলে তারপর তারা জেরুজালেমে যাবে। এই হচ্ছে তাদের প্রকল্প, ধর্মতাত্ত্বিক প্রকল্প। যে কারণে আপনি দেখবেন যে প্রচুর পরিমাণ, আজকে পর্যন্ত প্রচুর পরিমাণ ইহুদিরা, মানে অর্থোডক্স ইহুদিরা ইসরায়েলের বিরোধিতা করে, ইসরায়েলের পতাকা পুড়ায়, এই কারণে যে তোমরা তো খোদার উপর খোদকারি করছো, এটা তারা মনে করে যে উনি আসার আগে তোমরা তো যেতে পারো না। ইসরায়েল কিন্তু এটা আমি এটা বলবো যে পরে কিভাবে এই ঘটনা কমপ্লিটলি বদলে গেল। এখন বলা হচ্ছে, আগে কথা ছিল যে মেসিয়া আসলে পরে আমরা যাব, এখন বলা হচ্ছে আমরা না গেলে মেসিয়া আসবে না। অ্যান্ড দ্যাটস ইসরায়েল, যে আমরা যাব, গিয়ে এই যে আল আকসার উপরে মাউন্ট টেম্পল করব, তারপর গিয়ে হচ্ছে মেসি আসবে। হ্যাঁ, এইটা হচ্ছে এখনকার কমপ্লিটলি উল্টে গেছে। এবং আমি যে আপনাদের বলবো যে একটু খোঁজ খবর নিবেন যে আর্মাগেডন থিওলজি যেটাকে বলা হয়, আর্মাগেডন হচ্ছে একটা, এই যে আজকে যে হাইফা টু আপনার নাজারেথ, এই জায়গাটায় মনে করা হয় যে পৃথিবীর শেষ যুদ্ধটা এখানে হবে, মানে এটা খ্রিস্টিয়ান জায়নিস্টরা মনে করে আর কি, ঠিক আছে। এবং আরও জেনারেল অর্থে আর্মাগেডন হচ্ছে যে কোনো জায়গা যেখানে শেষ এই শুভ এবং অশুভ কারা বুঝতেই পারছেন, অশুভ হচ্ছে মুসলমানরা এবং কমিউনিস্টরা, ঠিক আছে। মানে একদম এইভাবে বলা, এটা আমার বানানো কথা না, ঠিক আছে। 1995 সালে একটা বই লিখছেন একজন বড় খ্রিস্টান জায়নিস্ট, যেটা তখন 50 মিলিয়ন হচ্ছে আপনার টোটাল খ্রিস্টান জায়নিস্ট, মানে ইভাঞ্জেলিক্যালরা হচ্ছে 50 মিলিয়ন আমেরিকায়। ওই বই বিক্রি হয়েছে 35 মিলিয়ন। লাস্ট ব্যাটল বইয়ের নাম, ফাইনাল ব্যাটল। ওই বইয়ের মধ্যে এই পুরো প্রকল্প 95 সালে, খুব রিসেন্ট। এবং আপনার যে রোনাল্ড রিগান পাওয়ারে আসার পরে কি বলছেন যে আমার মনে হচ্ছে আমরাই সেই জেনারেশন যারা এই শেষ যুদ্ধটা করব। এইটা বুশ কি বলছে ইয়েতে এসে, পাওয়ারে এসে, বুশ বলছে আমি তো স্বপ্নে ঈসা আসছে, আমি তো ক্রুসেড করতেছি। এটা তাদের ইয়ের মধ্যে আছে, মানে আসেন মানে মানে বিচ্ছিন্ন খুব গোড়া কোনো খ্রিস্টিয়ান এরকম না, একদম মেইন স্ট্রিম যে আমেরিকার যে খ্রিস্টিয়ান জায়নিস্ট বা খ্রিস্টিয়ান যে সোসাইটি যারা পলিসি মেক করে, তাদের মধ্যে এই সমস্ত বিশ্বাস আছে। তো 16 শতক থেকে যদি আমরা দেখি, তখন কি করতেছে ইউরোপে রিফর্মেশনের যুগ। এটা ক্যাথলিক ধর্মের বিরুদ্ধে প্রোটেস্ট্যান্টরা নতুন একটা মত, প্রোটেস্ট্যান্ট কথাটার মধ্যে তো এই প্রোটেস্ট ব্যাপারটা আছে, তৈরি হচ্ছে। এবং মার্টিন লুথারকে ধরা হয় হচ্ছে এটার আপনার কেন্দ্রীয় চরিত্র। হ্যাঁ, এবং মার্টিন লুথার, যদি মার্টিন লুথারের বই পুস্তক দেখেন, একটা বইয়ের নাম হচ্ছে দ্য জু অ্যান্ড দেয়ার লাইস, ইহুদি এবং তাদের মিথ্যা। এবং ওনার 95 থিসিস আছে। 95 থিসিসটা কি, যে নতুন করে ওনারা যে খ্রিস্টান ধর্মকে ঢেলে সাজাচ্ছেন এবং চার্চে টাঙায় দিচ্ছেন, এগুলো কি এটা কি ছিল যে ক্যাথলিক চার্চ অত্যন্ত দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, দুর্নীতিপরায়ণ হয়ে গেছে। এবং তারা হচ্ছে পয়সার বিনিময়ে আপনার ইন্ডালজেন্স দেয়, ছাড়পত্র দেয়। যাদের পয়সা আছে, বড়লোক যারা, তারা চার্চের কাছ থেকে ইন্ডালজেন্স পায়, ছাড়পত্র পায়, এবং এইটার বিনিময়ে সে যে কোনো কিছু করতে পারে, ঠিক আছে। ফলে ওই যে টাকা যার গির্জা তার, টাকা যার ধর্ম তার, এরকম একটা ব্যাপার প্রতিষ্ঠিত হইলো। আর এই যে সে ঘুষ দিয়ে ছাড়পত্র নিছে চার্চের কাছ থেকে, একটা কোনো খ্রিস্টান লোক যার পয়সা আছে, সে ফলে সে গরিবদের উপর আরও অত্যাচার করতেছে, সে তো লাইসেন্স পাইছে,
ঠিক আছে, এরকম একটা প্রেক্ষাপটে মার্টিন লুথাররা মুভমেন্ট করছেন, প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট, এবং ওনারা চার্চের মধ্যে এগুলো টাঙাই দিচ্ছেন যে নতুন কী হবে। মজার ব্যাপার হচ্ছে এই সময় আপনার মানে ইউরোপের ভাষাগুলোতে হচ্ছে বাইবেল নতুন করে অনুবাদ হচ্ছে, এবং শ্লোমো স্যান্ড আপনারা জানেন যে ইসরায়েলি হিস্টোরিয়ান, খুবই প্রমিনেন্ট হিস্টোরিয়ান, উনি বলছেন যে বাইবেল হচ্ছে ইতিহাসের প্রথম ফার্স্ট সেলার, বেস্ট সেলার, মানে এত বিক্রি হচ্ছে এগুলো। কারণ নতুন যে ধর্মীয় ইন্টারপ্রিটেশন, এর সাথে বাইবেলের একটা ব্যাপক সম্পর্ক, এবং নতুন যে ইংল্যান্ড তৈরি হতেছে, সেই ইংল্যান্ডে যারা রাজপরিবার আর যারা বিদ্রোহী, উভয় পক্ষের কাছে বাইবেল একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ফলে আমি একটু পরে বলবো যে এই যে ইউরোপ নতুন জাতিরাষ্ট্র তৈরি হচ্ছে, এবং এই জাতিরাষ্ট্র তৈরি হওয়ার পেছনে আমাদের প্রধান আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে যে জাতিরাষ্ট্র তৈরি করার মধ্য দিয়ে ইউরোপ আসলে ধর্মপ্রশ্নকে মীমাংসা করেছে। আসলে যে ঘটনা ঠিক তা না, উল্টো। এইটা হচ্ছে মানে আমাদের জন্য বোঝা দরকার যে এই যে রাজপরিবার আর যারা রাজপরিবারের বিদ্রোহী, এই উভয় পক্ষের কাছে মানে বাইবেল একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এবং তারা যার যার, যেমন ধরেন যারা প্রোটেস্ট্যান্ট বিদ্রোহী, যারা এরা হচ্ছে আপনার জোশুয়ার ওই কাহিনী দ্বারা ব্যাপকভাবে উদ্বুদ্ধ। ইংল্যান্ড যখন স্কটল্যান্ডে আক্রমণ করতেছে তখন তারা এই জোশুয়ার, মানে আপনারা জানেন যে বাইবেল কি, বাইবেল তো আসলে রবীন্দ্র সমগ্র রচনাবলী, কোনো একটা বই না, অনেকগুলো বই। হ্যাঁ, মানে এই যে বুক অফ জোশুয়া, বুক অফ এক্সোডাস প্রচুর, তারপর বুক অফ ড্যানিয়েল। এখন সবচেয়ে বেশি যেটা ওরা ব্যবহার করছে সেটা হচ্ছে বুক অফ জোশুয়া আর বুক অফ এক্সোডাস। ডেফিনেটলি বোঝা যায় যে কেন জোশুয়াটা কেন, কারণ ওই যে মিশর থেকে মুসা তার দলবল নিয়ে প্যালেস্টাইনে ঢুকছে, এই গল্পটা তো এখানে আছে, এবং তারা হচ্ছে এসে স্থানীয়দেরকে অ্যানাইহিলেট করছে, নির্মূল করছে, মানে ফিলিস্তিনিদেরকে। এই যে মানে দেখেন, এই যে নেতানিয়াহু 7 অক্টোবর পরে কি বলছে যে গো, এবং ওদেরকে, ওদের যারা স্থানীয়, মানে যেটা আমালেক, বাইবেলের ভাষায় আমালেকদের পশু পাখি সহ ছাড়বা না, ওদেরকেও মারতে হবে। এটা বাইবেল থেকে ওরা করতেছে, এটা এখনও পর্যন্ত ওরা এটা বলে যাচ্ছে। এবং ইসরায়েল পুরো জিনিসটা হচ্ছে এরা শুরু থেকে এইভাবে দেখে আসছে যে জোশুয়ার ওই কাহিনী তাদেরকে, পরে দেখা গেছে আসলে মুসা তো এরকম কোনো ট্রাভেলই করে নাই, মানে এটা স্লোমো স্যান্ডের বই থেকে আমি বলতেছি। তিনি দেখাচ্ছেন যে এটা তো কমপ্লিটলি মিথ, মিশর থেকে এরকম কোনো কিছু হয় নাই। আর জোশুয়ার সামনে দ্বারা জেরিকোর ওয়াল ভেঙে পড়ছে, ধসে পড়ছে, দ্যাটস অলসো বুলশিট। কারণ জেরিকো তখন একটা খুবই ছোট, খুবই মানে একটা নগর, এখানে কোনো ওয়ালই ছিল না এরকম। যাই হোক, সেটা অন্য বিষয়। কিন্তু ইংল্যান্ডে কী করতেছে, ইংল্যান্ডের এই যে নতুন একটা ইংল্যান্ড, এই ইংল্যান্ডে বাইবেল একটা খুবই আপনার মানে নতুন বাইবেল, হিব্রু বাইবেল, এই হিব্রু বাইবেলের যে অনুবাদ ওখানে হয়েছে, এইটা তাদের জন্য একটা খুব মানে পুরা যে নতুন রাজপরিবার এবং তাদের যারা অপোজ করছে সবার জন্য এই বাইবেল হচ্ছে একটা খুব মানে যেটাকে বলা হয় যে আপনার প্রথম ন্যাশনালিস্ট গ্রন্থ হিসেবে ওরা ব্যবহার করছে। পরবর্তীতে যারা আপনার ইসরায়েলের আমরা দেখি যে ডেভিড বেনগুরিয়ান সহ যারা একেবারে ঘোষিত নাস্তিক, তারাও বলছে যে আমার সবচেয়ে প্রিয় বই, এটা বেনগুরিয়ানের কথা, আমার সবচেয়ে প্রিয় বই হচ্ছে বাইবেল। মানে বাইবেলকে তারা একটা ইতিহাসের বই হিসেবে ব্যবহার করেছে, এবং আজকে পর্যন্ত ইসরায়েলে বাইবেল পড়া কিন্তু ম্যান্ডেটরি। মানে বাইবেলের ওই বিশেষ বিশেষ যে জায়গাগুলো ওদের দরকার হয় সেগুলো পড়াটা এখনও মানে আপনি ওদের এডুকেশন, যেমন ওই যে আরেকজন লোক ছিলেন সেদিন, উনি একজনের নাম বলছিলেন না, এক জেনারেলের নাম, ওনার মেয়ে হচ্ছেন, নাম হলো নুরিত পেলেদ ইলহান। এই নুরিত পেলেদ ইলহান হচ্ছেন একজন বড় ফিলোলজিস্ট ইসরায়েলি, ঠিক আছে। উনি কিন্তু ইসরায়েলের পাঠ্যপুস্তকগুলো ধরে ধরে দেখাইছেন যে ইসরায়েলের পাঠ্যপুস্তকগুলোর মধ্যে কীভাবে মানে ওরা যে ফিলিস্তিনিদেরকে মেরে ফেলবে, মানে উনি প্রশ্ন করছেন যে এরকম একটা সেকুলার হিউম্যানিস্ট একটা পাঠ্যপুস্তকের মধ্য থেকে এইরকম একটা সাইকোলজি কীভাবে তৈরি হচ্ছে, তখন উনি এই ইন্টারপ্রিটেশনটাই গেছেন। যাই হোক, তো এই রিফরমেশনের এই সময়টাতে উনি মার্টিন লুথার কিং খুবই প্রকাশ্যে ইহুদিদের বিরুদ্ধে, মানে খ্রিস্টানদের মধ্যে দুই গ্রুপ লেগে গেছে, প্রোটেস্ট্যান্ট আর ক্যাথলিক, এবং সাব্যস্ত হচ্ছে যে রাজ্যে রাজা ক্যাথলিক সে রাজ্যে প্রজাদেরও ক্যাথলিক হইতে হবে, আর যে রাজ্যে রাজারা প্রোটেস্ট্যান্ট ওই রাজ্যে প্রজারাও প্রোটেস্ট্যান্ট হবে, রাজার ধর্ম আর প্রজার ধর্ম একই হইতে হবে, ঠিক আছে। এখন এইটার আগে হচ্ছে তারা তার মানে ইহুদিদেরকে তারা কীভাবে দেখবে, যেমন মার্টিন লুথারের প্রকাশ্য ঘোষণা ছিল যে তোমরা চলে আসো, খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হও, অথবা এর আগে স্পেনে যেই 92 সালে বলা হচ্ছে যে সকল নতুন দুনিয়া আবিষ্কার করতে গেছে কলম্বাস স্পেনের রাজপরিবারের আশীর্বাদ নিয়ে, ওই একই সালে তো প্রথম ঘেটো তৈরি হয়েছে স্পেনে, মানে ইহুদিদের, এবং ইনকুইজিশন হচ্ছে একই সময়ে কিন্তু। ফলে এটা খুব ইম্পর্টেন্ট যে নতুন ইউরোপ মানে হচ্ছে আসলে একটা ইহুদিহীন ইউরোপের একটা ধারণা। তাহলে আপনি প্রশ্ন করবেন যে তাহলে আজকে কীভাবে ইহুদিরা ওখানে আছে এখনও, এইটাই হচ্ছে ওই যে এই ইহুদি প্রশ্ন, ইহুদি জুইশ প্রবলেম কীভাবে ইউরোপ সলভ করতে চায় সেই প্রশ্ন। আমি সেটা যাবো না, সেটা ফরহাদ ভাই আলাপ করবে যে লম্বা একটা সময় তো জুইশ প্রবলেম
ছিল, মানে দ্য কোয়েশ্চেন অফ জু, কার্ল মার্কস লিখতেছেন, তার আগে ব্রুনো বাউল লিখছেন, এইটা পরে হার্জেলরা গ্রহণ করছেন, ইহুদিদের নিয়ে আমরা কি করব, এটাই হচ্ছে প্রশ্ন। সেটা আরও পরে মানে মোমেন্টাম পাবে, কিন্তু তার আগে ইউরোপের যে ইমাজিনেশন, মানে এনলাইটেনমেন্ট কিংবা তার আগে রিফরমেশন ইত্যাদির মধ্য দিয়ে এই ইউরোপে আসলে যারা অন্যরকম, যাদের ধর্ম আলাদা কিংবা যাদের কালচার আলাদা, যাদের ভাষা আলাদা, কারণ ইয়েরা কী ভাষায় কথা বলে? ইদ্দিশ। ইউরোপের ইহুদিদের ভাষা কি? ইদ্দিশ। আমি আপনাদের একটা প্রশ্ন করি, মানে এই প্রশ্নে আমি যাবো না, কিন্তু আমি প্রশ্ন করে রাখি, এই যে অ্যান্টিসেমেটিক বলা হচ্ছে, কিছু হইলে অ্যান্টিসেমেটিক, ইদ্দিশ কি সেমেটিক ল্যাঙ্গুয়েজ? উত্তর হচ্ছে না। ঠিক আছে, আমি এটাতে যাচ্ছি না। তাহলে কিসের অ্যান্টিসেমেটিক? যে ভাষাই আপনার, মানে আপনি ইউরোপের ইহুদিদের সাথে যদি ইহুদি ঘৃণা দেখান, বুঝলাম ইহুদি ঘৃণা আপনি দেখালেন, কিন্তু ওইটা তো অ্যান্টিসেমেটিক হবে না, কারণ ইদ্দিশ তো সেমেটিক ল্যাঙ্গুয়েজই না। ঠিক আছে, আচ্ছা, এখন এই যে সাব্যস্ত করা হচ্ছে যে রাজার ধর্মই হবে প্রজার ধর্ম, তো এইটা আলটিমেট আপনি আদার কাকে করছেন হচ্ছে ইহুদিদেরকে, এবং ইহুদিদের জন্য ঘেটো তৈরি হচ্ছে রোমের মতো শহরে, ফ্লোরেন্সে, আপনার কি বলে এই স্পেনে তো এর আগে ইনকুইজিশন হয়ে গেছে। এই সময়ের মধ্যে 16 শতকে এক ব্যাপটিস্ট মহিলা এবং ওনার সন্তান পত্রিকায় একটা ছোট আর্জি বলতে পারেন, আমরা যে পত্রিকায় বিভিন্ন মতামত আমরা পাঠকরা যারা দিই, ওরকম একটা আর্জি, যেখানে উনি বলতেছেন, এই প্রথম আলাপটা আসতেছে যে ইহুদিদেরকে পাঠায় দেওয়ার যে আলাপ, ইহুদিরা আদার হয়েছে ঠিক আছে, কিন্তু পাঠানোর আলাপটা এই 16 শতকে এই প্রথম আসতেছে। এই মহিলাটার নাম হলো জোহান্না কার্টার বা এরকম, তার ছেলের নাম এরকম সামথিং কার্টার। ওরা বলতেছে যে আমরা আর্জি জানাই যে আমরা যারা ইসরায়েল জাতি, আমাদেরকে জাহাজে করে ইয়েতে পাঠাই দেওয়া হোক, ফিলিস্তিনে পাঠাই দেওয়া হোক। 1948 সালে কিন্তু জাহাজে করেই পাঠানো হয়েছে। ঠিক আছে, মানে জাহাজে করে ইয়ারা আসতেছে। তো এই কথাটা 16 শতক থেকেই আস্তে আস্তে উঠছে, কিন্তু এটা সপ্তদশ শতকে এসে মানে মূল ধারায় যাকে বলা যায় একেবারে খুব ইম্পর্টেন্ট লোকজন ইউরোপের, ইংল্যান্ডের, মানে যারা পলিটিশিয়ান, পলিসি মেকার, এদের মধ্যেই আলাপটা আসতেছে আরেকটু পরে 17th সেঞ্চুরিতে, মানে ইয়েরা করতেছে, বুদ্ধিজীবীরা আলাপ করতেছে। আপনার অষ্টাদশ শতক দিয়ে আলাপ হচ্ছে। 19th সেঞ্চুরিতে তো একদম 19th সেঞ্চুরি হচ্ছে একটা পিক টাইম, মানে এই যে করা হবে, তাদেরকে কী করা হবে, ইহুদিদের নিয়ে কী করা হবে। 17th 18th সেঞ্চুরিতে যে সমস্ত লিটারেচার লেখা হচ্ছে, সেখানে আগে যেমন ঘাসান কানাফানি, আমরা তো সবাই নাম জানি, ওনার কিন্তু একটা খুবই মেজর কন্ট্রিবিউশন আছে, যেটা আসলে খুব একটা আলোচনা হয় না। হ্যাঁ, সেটা হচ্ছে ওনার একটা বই আছে খুব ছোট, অন জায়নিস্ট লিটারেচার। উনি দেখাচ্ছেন এই যে রাজনৈতিক জায়নবাদ যেটা 19th সেঞ্চুরিতে হচ্ছে, এটা তো সাহিত্যে হয়েছে আরও অন্তত 200 বছর আগে। তো এই যে ফরাদ ভাই যে বলেন যে সাহিত্য মানে সম্পর্ক স্থাপন করা, সাহিত্যের মধ্যে দিয়ে কীভাবে সম্পর্ক স্থাপন করা হচ্ছে, এইটার একটা খুব বড় উদাহরণ। মানে উনি খুব মেজর সব সাহিত্য নিয়ে দেখাইছেন। তো যার মধ্যে ধরেন আমার তো আর এই সবগুলোতে অ্যাক্সেস নাই, কিন্তু 19th সেঞ্চুরিতে যেমন আমরা জর্জ এলিয়ট, খুব বিখ্যাতদের মধ্যে জর্জ এলিয়টের ড্যানিয়েল ডোরেন্দো কথা বলা যায়। এইটার মধ্যে একেবারে এটাকে বলা হয় যে ভিক্টোরিয়া যুগের খুব প্রমিনেন্ট একটা লিটারেচার, এবং যেখানে হচ্ছে এই মানে নতুন যে ইহুদি সত্তা তৈরি করা হচ্ছে, যারা আসলে নিজেকে নিয়ে খুবই ইনফেরিয়ার, মানে যেটা আসলে তাকে তৈরি করছে খ্রিস্টান সমাজের, তাকে নিয়ে যে সমস্ত প্রিজুডিস আছে, এইটার একটা প্রভাবের মধ্যে দিয়ে সেটা তৈরি হচ্ছে। এইটা হচ্ছে সাহিত্যের মধ্যে দিয়ে, বাইরনের কবিতার মধ্যে এগুলো আছে, ইউলিসিসের মধ্যে এটা আছে যে দে হ্যাভ সিনড এগেনস্ট লাইট। বিখ্যাত জেমস জয়েসের ইউলিসিসের একটা ক্যারেক্টার বলতেছে দে হ্যাভ সিনড এগেনস্ট লাইট, এবং তাদের চোখের মধ্যে তাকালে একটা ডার্ক ছাড়া, অন্ধকার ছাড়া কিছু দেখা যায় না। এটা পুরো খ্রিস্টান সমাজের মধ্যে এই অনুমানগুলো আছে। এখন লেট 18th এবং 19th সেঞ্চুরি হচ্ছে খুব মানে আমরা যেই সময়টা নিয়ে, মানে যেখান থেকে যে নতুন যে জায়নিজম তৈরি হচ্ছে, এটার একেবারে আসল সময় বলা যেতে পারে এই 18th-19th সেঞ্চুরিতে। এটার একটা প্রধান কারণ ধরতে পারেন আপনি যে 18th সেঞ্চুরিতে তো দুইটা ঘটনা ঘটছে, একটা বড় ঘটনা দুইটা ঘটছে। একটা ফ্রান্স স্বাধীন হচ্ছে, মানে ফ্রান্সের বিপ্লব হচ্ছে, আর আমেরিকা স্বাধীন হচ্ছে, মানে লেট 18th সেঞ্চুরিতে। তো এইটা হচ্ছে ইংল্যান্ডে আপনি দেখবেন যে ইংল্যান্ড বহুদিন পর্যন্ত ডেমোক্রেসি শব্দটা ব্যবহার করতো না, তারা মানে রেপ্রেজেন্টেশন এই ধরনের শব্দ ব্যবহার করতো। মানে ওরা একটা গণতন্ত্র বা জনগণ নিয়ে একটা ব্যাপক ভয় ছিল, এবং জনগণ সবসময় একটা নেগেটিভ শব্দ, কিন্তু জনগণ যে আজকে একটা পজিটিভ শব্দ, এটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরের ঘটনা। এর আগ পর্যন্ত জনগণ সবসময় মানে আনরুলি, এবং জনগণ মানেই তো হচ্ছে এইসব সব বিশৃঙ্খলা তৈরি করে ফেলবে, মাস বিশৃঙ্খলা হবে, এই সমস্ত হচ্ছে মানে অনুমান আর কি। তো এখন 19th সেঞ্চুরির শুরুর দিকে এই লোককে বলা হয়, আমরা যেমন হার্জেলের কথা আগেরবার বলছি, উনি হচ্ছেন ইহুদি জায়নবাদের খুবই প্রমিনেন্ট ক্যারেক্টার। 19th সেঞ্চুরিতে এরকম খ্রিস্টান জায়নবাদের প্রধান ক্যারেক্টার হচ্ছেন, ওনার নাম হলো লর্ড শ্যাফটসবুরি। উনি নিজে পার্লামেন্টারিয়ান, আর ওনার শ্বশুর পালমারস্টন হচ্ছেন প্রধানমন্ত্রী। ফলে আপনি বুঝতে পারছেন যে উনি, এবং ওনাকে বলা হয় যে খ্রিস্টান যে জায়নবাদ আজকে আমরা বলি, জায়নবাদ কথাটা 19th সেঞ্চুরিতে আসবে, কিন্তু এর আগেই এই যে ধারণা ইহুদিদেরকে পাঠাই দিতে হবে,
বা তাদেরকে রিস্টোর করতে হবে, এটা একটা তাদের মানে স্পিরিচুয়াল রিডেমশনের অংশ, এই কথাগুলো তো আরও আগে আসছে। এইটাতে পরে না হয় নাম দেওয়া হয়েছে জায়নিজম। তো উনি হচ্ছে 19th সেঞ্চুরির শুরুতেই হচ্ছে তার শ্বশুরমশাইকে মানে ফুসলাচ্ছেন যে আমরা যদি জেরুজালেমে একটা কনসুলেট উদ্বোধন করি তাহলে আমাদের ব্যবসায়িক, উনি বিশ্বাস করেন এই স্পিরিচুয়াল এই পুরো প্রকল্পে, কিন্তু আবার উনি বাস্তব বুদ্ধি জ্ঞান সম্পন্ন ব্যক্তি না তা না, খুবই মানে তাকে তো ইংল্যান্ডের স্বার্থ দেখতে হবে। তো ইংল্যান্ডের স্বার্থর জন্য তার প্রধান ইয়ে হচ্ছে আপনার যে এই অঞ্চলে যে ইস্ট পর্যন্ত যাওয়ার জন্য এই রুটটা হচ্ছে তার জন্য খুব ইম্পর্টেন্ট। ফলে দুই দিক থেকেই এই 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 জায়গাটা তাদের জন্য এত ইম্পর্টেন্ট। তো উনি পালমারস্টনকে বুঝাইছেন যে আমরা এখানে একটা কনসুলেট উদ্বোধন করি, তাইলে হচ্ছে এটা ইহুদিদের নিয়ে আমাদের যে সমস্যা আছে এটাও ঠিক হবে, আবার আমাদের মানে এই ব্রিটিশের যে সুয়েজ ক্যানেল এটাও ইয়ে হবে। পরে আপনারা জানেন যে ওনার নাম হলো বেঞ্জামিন ডিসরায়েলি, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। এই বেঞ্জামিন ডিসরায়েলি কিন্তু একজন ইহুদি কনভার্ট খ্রিশ্চান। উনি যদি যখন উনি প্রধানমন্ত্রী হয়েছেন তখন যদি উনি ইহুদি থাকতেন তাহলে উনি প্রধানমন্ত্রী হতে পারতেন না, কারণ পার্লামেন্টে যাওয়ার সুযোগ তখনও ইহুদিদের ছিল না, পরে এটা শিথিল হবে। এই বেঞ্জামিন ডিসরায়েলি কিন্তু আপনার ক্যানেলের মানে যে সুয়েজ ক্যানেলের 40% ইংল্যান্ডের কিনে নিয়েছিল, ইংল্যান্ডের রথচাইল্ডের সাথে ইয়ে করে উনি এটা ইংল্যান্ডের পক্ষে নিয়ে আসছেন, মানে কিনছেন আর কি। তো এরা হচ্ছে আপনার এই যে যেটাকে আমরা খ্রিস্টিয়ান জায়নিজম বলবো, আমি গত আলোচনায় বলছি যে ইহুদি জায়নবাদ হচ্ছে খ্রিস্টিয়ান জায়নিজম হচ্ছে অন্তত 300 বছর ছোট, মানে মানে ইয়ে এটা 19th সেঞ্চুরিতে আর ওটা 16th সেঞ্চুরিতে তৈরি হচ্ছে। ফলে এই যে ইহুদিদের একটা ইয়ে আছে, মানে কি বলে একটা পাপ আছে, ইহুদিরা একটা আদি পাপে নিমজ্জিত যীশু খ্রিস্টকে হত্যা করার মধ্য দিয়ে, এবং এইটার একমাত্র সমাধান হওয়া সম্ভব যদি ওরা ওখানে চলে যায়। এবং তার মধ্য দিয়ে এই যে মসিয়া আসবে, এটা তো বেসিক্যালি খ্রিস্টানদের জন্য বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনারা জানেন যে জুডাইজম এই বাইবেল অনুবাদের আগ পর্যন্ত তাদের জন্য তালমুদ আর ওই মিসনা যত ইম্পর্টেন্ট, খোদ ওল্ড টেস্টামেন্ট এত ইম্পর্টেন্ট ছিল না। ফলে ওদের এই যে ওরা এখন যেটা বিশ্বাস করে এটা কিন্তু ক্রিশ্চিয়ানিটির এই ইন্টারপ্রিটেশনের ফলে বিশ্বাস করে। হ্যাঁ, সো ওদেরকে যেতে হবে এবং গেলে পরে ওরা যে এখানে গিয়ে প্রায়শ্চিত্ত করবে এবং টেম্পল গড়বে, ফলে মেসিয়া আসবে, এইটা হলো খ্রিস্টানদের কল্পনা, জগৎ কল্পনা। এবং এখন আমি আপনাদের বলতে পারি যে ইসরায়েল রাষ্ট্র এটা কি, আমার কাছে মনে হয় এটা দুইটা জিনিস। ইন আ সেকুলার সেন্স এটা হচ্ছে একটা পুলিশ স্টেশন ফর আমেরিকা অ্যান্ড এই যে অ্যাংলো আমেরিকান যে ইম্পিরিয়ালিজম, আর এটা হচ্ছে একটা চার্চ যদি আপনি রিলিজিয়াস জায়গা থেকে দেখেন। কেন চার্চ, মানে চার্চটা হচ্ছে এই জন্য যে খ্রিস্টিয়ান জায়নিজদের মধ্যে একটা সবচেয়ে, খ্রিস্টিয়ান জায়নিজম একটা বড় ছাতার মতো, অনেকগুলো স্ট্রিমের মধ্যে আছে, তাদের একটা স্ট্রাকচারাল ইউনিটি অবশ্যই আছে, কিন্তু আবার ছোটো 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 পার্থক্য তো আছেই। তো এদের মধ্যে একটা সবচেয়ে বিখ্যাত গ্রুপ হচ্ছে বা সবচেয়ে কট্টর প্রভাবশালী গ্রুপ হচ্ছে ডিসপেন্সেশনালিস্ট বলা হয় এদেরকে, মানে যারা মনে করে যে ঈশ্বরের যে বিধান এটাই ইতিহাস। এরা ইতিহাসকে 7টা ভাগে ভাগ করে। প্রথম ভাগে আছে হচ্ছে আদম যে আসছিল, মানে ওদের ভাষায় অ্যাডাম, এটা হচ্ছে প্রথম ভাগ। দ্বিতীয় ভাগ হচ্ছে নূহ বা নোহা। তৃতীয় ভাগে আছে হচ্ছে মানে আপনার এরপরে কে, মুসা, হ্যাঁ ইব্রাহিম, তারপরে হচ্ছে মুসা, তাহলে 4 হলো, 5 হচ্ছে কে, ঈসা। এই তো ইতিহাসের 5টা ভাগ, তাহলে বাকি 2টা কি। ষষ্ঠ ভাগে আসতে হচ্ছে চার্চ, কারণ চার্চ তখন খুব ইম্পর্টেন্ট হচ্ছে, এবং চার্চ হচ্ছে আপনার ঈশ্বরের সাথে সম্বন্ধ করার একটা রাস্তা। সুতরাং এইটা হচ্ছে ইতিহাসের 6ষ্ঠ ধাপ। কিন্তু এই ডিসপেন্সেশনালিস্টরা যখন ইম্পর্টেন্ট হয়ে উঠতেছে তখন এসে এইটার গুরুত্ব, চার্চের গুরুত্ব কমে যাচ্ছে। তখন তারা বলছে চার্চ হচ্ছে দুর্নীতিপরায়ণ, চার্চ হচ্ছে কর্তৃত্বপরায়ণ, এবং চার্চ হচ্ছে প্রায় ছোটো জগন্নাথ। তাহলে ইতিহাসের 7ম ধাপে আমাদের যেতে হবে, দ্যাটস ইম্পর্টেন্ট। 7ম ধাপটা কি? 7ম ধাপ হচ্ছে চার্চকে ইসরায়েল দ্বারা প্রতিস্থাপন করো। ইসরায়েল হচ্ছে ইতিহাসের 7ম ধাপ, তার মানে ইসরায়েল একটা চার্চকে মানে রিপ্লেস করে যেটা আসতেছে, ওই ওদের জগৎ কল্পনায় ইসরায়েলটা একটা চার্চের প্রকল্প, যারা এখানে এটা হইলে পরে এখানে মসিহা আসবে এবং এইসব ঘটবে, ঠিক আছে। তার মানে ইসরায়েল একটা চার্চ। আর জিও স্ট্র্যাটেজিক কিংবা পলিটিক্যাল জায়গা থেকে জানেন যেটা একটা পুলিশ স্টেশনের ভূমিকা রাখতেছে মধ্যপ্রাচ্যে। মানে এই পুলিশ স্টেশনের কথাটা ওরা বলেনি, এটা আমি একটু গাটস নিয়ে বললাম, যেটা বলা যায় আর কীভাবে। এনিওয়ে, তো 19th সেঞ্চুরিতে এই লর্ড শ্যাফটসবুরি সাহেব পত্রিকায় একটা কলাম, মানে টাইমস পত্রিকায় বোঝেন তো, ওখানকার সমস্ত পলিটিক্যাল লোকজন যে পত্রিকাটা পড়ে, ওখানে একটা প্রবন্ধ লিখলেন। প্রবন্ধের নাম হচ্ছে দি স্টেট অ্যান্ড দি রিবার্থ অফ দ্য জু। হ্যাঁ, বুঝতে পারবেন, অসুবিধা না। এই প্রবন্ধের মধ্যে উনি বলতেছেন যে এগুলো একেবারে কোট করে করে ইলান পাপে দেখাইছেন যে ইহুদিরা তো মানে
এর মধ্যে তো কোনো স্পিরিচুয়ালিটি নাই, এটা তো কোনো এরা তো ন্যাস্টি এবং এরা হচ্ছে আপনার ক্ষমার অযোগ্য, এই ধরনের কথাবার্তা। বাট ওদের একটা গুরুত্ব আমাদের কাছে আছে, খ্রিস্টানদের কাছে। সেটা হচ্ছে আমাদের যে মানে স্পিরিচুয়াল যে রিডেমশন, এটা তো ওদের একটা সেন্ট্রাল রোল আছে, ওরা না গেলে এটা হবে না। কারণ ওই যে ডিসপেন্সেশনালিস্টের কথা বললাম, ওরা কি মনে করে, ওরা মনে করে যে ওই যে শেষ যুদ্ধ আর্মাগেডনের, এই আর্মাগেডনের শেষ যুদ্ধে মানে যেটা ঈসার নেতৃত্বে হবে, সেখানে কিন্তু শুধু 1.5 লক্ষ সংখ্যা সহ আছে, 1.5 লক্ষ ইহুদি খ্রিস্টানদের মানে খ্রিস্টান হয়ে যাবে, তারা নতি স্বীকার করবে, আর বাকি সব ইহুদিদেরকেও কিন্তু মেরে ফেলা হবে ওই পাপের কারণে। হ্যাঁ, এখন তাহলে বোঝেন যে এটা তো ঘোষিত অবস্থান খ্রিস্টান জায়নিস্টদের। এটা কি নেতানিয়াহুরা জানে না? ইহুদি জায়নিস্টরা জানে না? তার মানে এটা খুবই অ্যান্টিসেমেটিক যে ইহুদিদেরকে মেরে ফেলা হবে, এটাই হলো পরিকল্পনা। আর মুসলমানদেরকে তো মারা হবেই, এটা তো কোনো সন্দেহ নাই, ইহুদিদেরকেও মেরে ফেলা হবে। তাহলে এই অ্যান্টিসেমেটিক প্রকল্প চলতেছে ইহুদিদের নামে, যে কারণে আমরা খুব জোর দিয়ে বলতে চাই যে জায়নিজম নিজেই একটা অ্যান্টিসেমেটিজম, যেটা একটা নতুন ইহুদি সত্তা তৈরি করছেন, যার গোড়ায় আছে হচ্ছে আসলে ইহুদি এবং মুসলমানদের ঘৃণা, মানে ইহুদিদেরকেও সে। এবং আমি এটা দেখাবো যে 19th সেঞ্চুরিতে যত আপনার হার্জেল সহ যত গুরুত্বপূর্ণ ইহুদি দার্শনিক বা ইহুদি বুদ্ধিজীবী আছে, প্রত্যেকে ইহুদিদের সম্পর্কে এত বাজে বাজে কথা বলছে যেটা বিশ্বাস করার মতো না। হার্জেলের কথাই বলি, হার্জেল কী বলছেন? হার্জেল বলতেছেন যে এই ইহুদি বিদ্বেষের জন্য ইহুদিরাই দায়ী এবং যেখানে ওরা যায় ইহুদি বিদ্বেষটা সাথে করে নিয়ে যায়। এটা হার্জেলের কথা। হার্জেলের ব্যাপারে একটা জিনিস কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে উনি ইহুদি রাষ্ট্র করতে চায়, কিন্তু ফ্যামিলিগতভাবে গোপনে উনি কিন্তু খ্রিস্টিয়ান ধর্ম প্র্যাকটিস করতো। যেমন উনি যখন এই নবুয়তটা পাইছে, সকল নবুয়তটা পাইছে, এবং উনি বোঝানোর চেষ্টা করতেছে এই ইউরোপের সব গুরুত্বপূর্ণ লোকদের, ভিয়েনার প্রধান রাব্বিকে উনি ওনার বাসায় নিয়ে গেছে যে আপনাকে আমি বোঝাই আমার প্রকল্পটা কি। রাব্বি গিয়ে দেখে যে এটা তো সব ক্রিসমাস ট্রির মধ্যে আলো জ্বলতেছে, ফ্যামিলির মধ্যে একটা খ্রিস্টিয়ান আবহ। উনি সাথে সাথে চলে আসছে যে এত সিরিয়াস না। ওই রাবাই বা রাব্বির বক্তব্য হচ্ছে এত সিরিয়াস না, এ তো আসলে প্রায় অর্ধেক খ্রিস্টান। তো এই হচ্ছে হার্জেল। এবং হার্জেল রাজনৈতিক জায়নিস্ট হওয়ার আগে কিন্তু ওই ক্যাথলিক চার্চে গিয়ে সমস্ত ইহুদিদের নিয়ে কনভার্ট করারও প্ল্যান ওনার ছিল। ঠিক আছে, জায়নিজম আসার আগে ইহুদিরা এই চেষ্টাটা করছে, শুধু হার্জেল না, অনেকেই করছে যে আমরা মূলধারায় অ্যাসিমিলেটেড হয়ে যাই। হাসাকালা বলা হয়েছে এটাকে, যে এটার মানে হচ্ছে যে ইহুদি আলোকায়ন। ইহুদি আলোকায়নের মানে হচ্ছে খ্রিস্টানদের মতো হওয়া। খ্রিস্টানরা যেহেতু আমাদের নিয়ে ওদের সমস্যা আছে, আমরা ওদের মতো হওয়ার চেষ্টা করি, তাহলে যদি আমরা এই সমাজে জায়গা পাই। এবং এইটা ওরা করছে কারণ হচ্ছে কেউই এই টোটাল আপনার ইহুদিদের মধ্যে যারা ততদিনে 19th সেঞ্চুরিতে তো অনেক প্রমিনেন্ট ফিগার আছে, তারা কেউই ইউরোপের বাইরে কোনো সমাধান ভাবছে না। হোয়ারএজ খ্রিস্টিয়ান লিডাররা, এই লর্ড শ্যাফটসবুরি সহ এরা কিন্তু কীভাবে পাঠানো যাবে এই পরিকল্পনা করছে। কিন্তু ইহুদিরা নিজেদের মধ্যে আলাপ করতেছে যে ইউরোপের মধ্যে কীভাবে এটা সমাধান হওয়া সম্ভব। তো ফলে ব্রুনে বাওয়ারের মতো লোকের মনে হচ্ছে যে ধর্মই ছেড়ে দেন আপনারা। আর কার্ল মার্কসের এটার জবাব আছে, ওগুলোতে আমি ঢুকছি না, কিন্তু ইউরোপের বাইরে যাওয়ার তারা পরিকল্পনা করতেছে না। এবং জায়নবাদের সমসাময়িক আরেকটা মুভমেন্ট আছে যেটা এখন খুব একটা আলোচনা হয় না, বান্ডিস্ট মুভমেন্ট। এরাও ইহুদি, এবং এরা কোন ইহুদি? এরা হচ্ছে পূর্ব ইউরোপের যে বেল্ট, লিথুনিয়া, রোমানিয়া, ইউক্রেন, রাশিয়া, এই যে বেল্টের মধ্যে, এবং এরা এখানেই কিন্তু বেশিরভাগ ইহুদিদের ওইখানে ওডেসা নামে একটা নগরী ছিল, ওইটা হচ্ছে আপনার এই যে ওই সময়কার 19th সেঞ্চুরির যত ইহুদি ইন্টেলেকচুয়াল এবং দার্শনিক আছে তাদের বলা যায় এক ধরনের প্রাণকেন্দ্র, মানে ওখানে গিয়ে আলাপ আলোচনা হচ্ছে। তো এই বান্ডিস্ট মুভমেন্ট অনেকটা আমাদের পাকিস্তান মুভমেন্টের সাথে মিল আছে। পাকিস্তান মুভমেন্টের বক্তব্য ছিল কিন্তু যে সমস্ত জায়গায় মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, ভারতের মধ্যে কনফেডারেশন, আমরা ওই সমস্ত জায়গায় আমাদের স্বায়ত্তশাসন চাই। হ্যাঁ, এই হলো পাকিস্তান মুভমেন্ট। বান্ডিস্টরা একই কথা বলছে যে ইউরোপের এই সীমানায় যেহেতু এটা টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিও আছে, আবার এখানে ইহুদিরা সংখ্যাগরিষ্ঠ, সুতরাং আমাদেরকে এখানে করতে দেন, মানে এখানে আমাদের জন্য একটা মোটামুটি একটা স্বায়ত্তশাসনের ব্যবস্থা করে দেন। সো এইভাবে সমাধান তারা ভাবছে। কিন্তু ফর অবভিয়াস রিজনস, যেহেতু খ্রিস্টিয়ান সোসাইটি বিশ্বাস করে যে ইহুদিদেরকে ইউরোপে রাখা যাবে না, ইউরোপকে পাঠিয়ে দিতে হবে, ফলে পলিটিক্যাল জায়নিজম তথা জায়নবাদ বেশি কারেন্সি পাবে, এটাই স্বাভাবিক। তো এই পালমারস্টোন, বেঞ্জামিন ডিসরায়েলি, লর্ড শ্যাফটসবুরি, এরা কারা? এরা তো সব পলিটিশিয়ান, পলিসি মেকার, পার্লামেন্টে বসে আছে এমন সব লোকজন, এরা কোনো বিচ্ছিন্ন লোক না। এরা সব মানে 1840-39 এই সমস্ত জায়গায় পত্রপত্রিকা এগুলো লিখছে যে মানে ইহুদিদেরকে আমরা ফিলিস্তিনে পাঠিয়ে দিই, তাতে আমাদের স্বার্থ রক্ষিত হবে, আবার আমাদের যে একটা ধর্মীয় আছে খ্রিস্টানদের প্রকল্প আছে, সেটাও এটার মধ্যে দিয়ে অর্জিত হবে। এখন যখন আপনার 1860-এর পরে ইহুদিদের মধ্যে গুরুত্বপূর্ণ ফিগার, যেমন উনি কার্ল মার্কসের সাথে রাজনীতি করছেন, ওনার নাম হচ্ছে মোজেস হেস, ওনার একটা ইহুদি, এবং ওনার বইয়ের নাম হলো রোম অ্যান্ড জেরুজালেম। উনি রোম আর জেরুজালেমের একটা সম্পর্ক করছে এবং দেখাচ্ছে দুইটাই স্পিরিচুয়ালি একই। এই যে পরে যে জিডো খ্রিস্টিয়ান একটা অদ্ভুত জিনিস হবে,
হ্যাঁ মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এটা কিন্তু খুব রিসেন্ট। এই যে আমরা জুডো ক্রিশ্চিয়ান সিভিলাইজেশন, এই কথাটা খুব রিসেন্ট, এটা 20th সেঞ্চুরির আগে, মানে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে অত প্রমিনেন্স পায় না। বেসিক্যালি আমেরিকায় এটা মানে এটাও হচ্ছে একটা মানে ক্রিশ্চিয়ানাইজ জুডাইজমের প্রকল্প, মানে যেটার মধ্যে দিয়ে জুডাইজমকে ক্রিশ্চিয়ানিটি নিজের মধ্যে ইয়ে করে নিবে এবং সে বলবে যে আমরা জুডিও ক্রিশ্চিয়ান সভ্যতা, আমাদের যুদ্ধ আসলে ইসলামের বিরুদ্ধে। কিন্তু আপনারা যারা ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেন তারা জানেন যে ইসলাম আর জুডাইজম সো ক্লোজ, খুবই ক্লোজ, মানে ক্রিশ্চিয়ানিটির সাথে বরং জুডাইজমের দ্বন্দ্বটাই বেশি এবং তারা একজন আরেকজনকে প্রায় মানে না এরকম। কিন্তু এই আবিষ্কারটা পরে হচ্ছে, কিন্তু মোজেস হেজরা হচ্ছে 19th সেঞ্চুরির এই 1860-70-এর দিকে এই ইহুদি সমস্যাটা নানা ধরনের, যে আমরা কালচারাল একটা ইয়ে করি, বুদ্ধিমত্তির আন্দোলন করি, আমাদের এখানে যেমন ছিল এরকম করে আমরা খ্রিস্টান সমাজের মতো ইয়ে হয়ে উঠি, তাদের কাছে আদরণীয় হয়ে উঠি। এই সমস্ত লেখালেখি প্রচুর চলতেছে। তার মধ্যে মোজেস হেস কিংবা মোজেস মেন্ডেলসন নামে একজন ছিলেন, এই ধরনের ইহুদি যারা দার্শনিক আছে খুবই গুরুত্বপূর্ণ, এরা এগুলো নিয়ে লিখছেন। এখন এই সময় 19th সেঞ্চুরিতে লং বিফোর এই হার্জেল সাহেবের তৎপরতা শুরুর আগেই ফিলিস্তিনে কি ঘটছে, ফিলিস্তিনে আমেরিকা, জার্মানি, রাশিয়া এবং ইংল্যান্ড, এই চারটা শক্তি তারা নানা ধরনের সেটেলমেন্ট অলরেডি করছে। এই সেটেলমেন্টগুলো সবগুলোই যে আপনার একটা ইহুদি রাষ্ট্র করতে চায় তা না, কিন্তু এখানে সেটেলমেন্ট মানে জেরুজালেমকে কেন্দ্র করে বেসিক্যালি করতেছে। যেমন অ্যাডাম কলোনিস্ট নামে একটা গ্রুপ ছিল আমেরিকার, কিংবা জার্মানির এরা হলো লাভার অফ জায়ন বলা হয় দেখে, মানে জায়ন দরদি, এরা একটা গ্রুপ ছিল। তারপর হচ্ছে আপনার রুশ একটা গ্রুপ ছিল, ব্রিটেনের এরা তো ছিলই। এই নানা এবং এদের মধ্যে প্রতিযোগিতাও আছে, নানা ধরনের হিসাব নিকাশ আছে, কারা অটোমানের সাথে কাদের, তখন তো অটোমানরা ওখানে আছে, অটোমানদের সাথে কাদের কে কতটুকু সুবিধা করতে পারে, এই সমস্ত হিসাব নিকাশ তখন চলছে। এবং মোস্ট ইন্টারেস্টিংলি আজকে যেটা বলা হয় না, 19th সেঞ্চুরিতে এই যে লাভার অফ জায়ন, সরি টেম্পলার গ্রুপ, লাভার অফ জায়ন হচ্ছে রুশ গ্রুপ, আর টেম্পলার নামে আরেকটা গ্রুপ ছিল যারা ওই যে মার্টিন লুথার, ওই মার্টিন লুথারের ওই ফিলোসফিতে বিশ্বাস করে, এরা হচ্ছে জার্মানি থেকে আসছে। এই টেম্পলাররা এরাও একটা মানে সেটেলমেন্ট করতে আসছে। এরা কিন্তু প্রথমে খ্রিস্টান রাষ্ট্র করতে চাইছে ওখানে, ক্রিশ্চিয়ান স্টেট, ঠিক আছে। কিন্তু যেহেতু ওই সময়ে আরও অন্যান্য শক্তিগুলো আছে ওখানে, ফলে এই প্রকল্পটা খুব বেশি দূর আলোর মুখ দেখে নেই। কিন্তু এই টেম্পলাররা এই পরবর্তীতে যে আপনার আলিয়ায় যে ইহুদিরা যাচ্ছে, প্রথম, দ্বিতীয় আলিয়া, তৃতীয় আলিয়ায়, এদেরকে এই টেম্পলাররা ব্যাপকভাবে প্রভাবিত করছে, যে একটা তাদের স্টেট করা যায়। কারণ এর আগ পর্যন্ত ভাষাটা ছিল খুব ব্লার, হোমল্যান্ডের মানে এক একজন এক এক রকম করে করছে, কিন্তু স্টেট করব আমরা, এইটা এরা টেম্পলারদের কাছ থেকে, যেহেতু ওরা ক্রিশ্চিয়ান স্টেট করতে চাইছেন, দ্যাট ফেইল্ড। কিন্তু পরে ইহুদি রাষ্ট্রের এই মানে এটা ওদের খুব ইয়ে লাগতেছে, কারণ 19th সেঞ্চুরিতে ইহুদি জায়নবাদের ভেতরেই হোমল্যান্ড কথাটার নানা রকম ব্যাখ্যা হচ্ছে। একটা তো বান্ডিস্ট মুভমেন্ট, যেটা জায়নিজমের বাইরে, যারা হচ্ছে আপনার ওই ইউরোপের মধ্যে একটা কিছু করতে চায়, কিন্তু যারা জায়নবাদী তাদের মধ্যেও আপনার হোমল্যান্ডের মানে নিয়ে বিচিত্র কথাবার্তা আছে। যেমন মার্টিন বুবের কিংবা আহাদ হাম, হানা আরেন্ট, এই গ্রুপ, এরা কালচারাল জায়নিস্ট, যারা মনে করে যে ফিলিস্তিনে যাওয়া যাবে কিন্তু আলাদা রাষ্ট্র করার দরকার নেই, ঠিক আছে। পরবর্তীতে এই গ্রুপটা আর অত মানে পাত্তা পায় নাই, কারণ আপনাকে মনে রাখতে হবে যে খ্রিস্টানরা তো আসলে এই ইহুদি রাষ্ট্র ব্যাপারটাকে সাপোর্ট করে, এবং এটা তাদের এক ধরনের চার্চ এবং পুলিশ স্টেশন দুটোর মতোই। ফলে মানে আপনি ওখানে গিয়ে থাকবেন স্থানীয়দের সাথে, এইটা খুব বেশি প্র্যাকটিক্যাল এদের কাছে মনে হয় না, বা অত মানে প্রকল্প হিসেবে অত খুব ভায়াবল কিছু মনে হয় না। আর 19th সেঞ্চুরির শেষ দিকে এসে যখন হার্জেল এই জিনিসগুলো করতেছেন, তার আগেই কিন্তু বেশ কিছু আপনার প্রায় 200-র মতো সেটেলমেন্ট, ছোটো ছোটো সেটেলমেন্ট হয়ে গেছে মানে ইয়ের মধ্যে, এই ফিলিস্তিনের এই জায়গাগুলোতে। এবং এটার পুরোটার পেছনে আপনার উদ্দেশ্য হচ্ছে যে ফিলিস্তিনে আমাদের, যেহেতু আমাদেরকে এখানে যাইতে হবে, এটা আমাদের রিডেমশনের অংশ, সুতরাং আমরা এখানে যাই এবং গিয়ে হচ্ছে একটা মানে আমাদের এই যে সেকেন্ড কামিং, এটাকে আগায় নিই। এবং এটা মূলত ওরা এই ব্যাখ্যাটা নিচ্ছে, আমি আগেও বলছি যে এটা আসলে খ্রিস্টিয়ানদের কাছ থেকে এই ব্যাখ্যাটা মূলত ইহুদিরা এইভাবে কখনো দেখে নাই। হ্যাঁ, মানে মেসি আসবে এটা তাদের ইয়ের মধ্যে আছে, কিন্তু আসবে এবং আমাদেরকে এরকম একটা যুদ্ধ করে ফেলতে হবে, এইটা মানে মূলত ক্রিশ্চিয়ান জায়নিজমের প্রকল্প, যেটা যারা আজকে প্রধানত ইভাঞ্জেলিক্যাল ক্রিশ্চিয়ান বলা হয়। এবং এই ইভাঞ্জেলিক্যাল ক্রিশ্চিয়ানরা হচ্ছে যে কোনো রকমের পরিবেশ আন্দোলনের বিরুদ্ধে। কেন? কারণ পৃথিবী তো ধ্বংস করে ফেলতে হবে, তাহলে মেসি আসবে। আপনারা পৃথিবী বাঁচাতে চান কেন পরিবেশ আন্দোলন করে? এটা হচ্ছে ইভাঞ্জেলিক্যাল ক্রিশ্চিয়ানদের ইয়ে। এবং এরাই তো এখন আমেরিকার মানে সব পাওয়ার সেন্টারগুলোতে এরাই অবস্থান করছে। যাই হোক, আমি আর যেহেতু সংক্ষেপে বললাম, কিন্তু যেহেতু ফরাব ভাই আছে, আমি এবং আমরা সবাই কথাবার্তা বলবো, আমি মোটামুটি একটা ঝটিকা আকারে বলার চেষ্টা করলাম যে কি ঘটতেছে ওই সময়টাতে। এখন শুধু আপনার লাস্ট একটা জিনিস বলে আমি শেষ করি আমার এই আলাপটা, সেটা হচ্ছে
67-এর যুদ্ধের পরে, 67 যুদ্ধের পরে মানে আমেরিকার সমাজ, ইহুদি সমাজ যে এত ম্যাসিভ আকারে এখন মানে ফান্ড থেকে শুরু করে, আপনারা জানেন যে এখন যে পশ্চিম তীর, এই ওয়েস্ট ব্যাংকের যে সেটেলমেন্টগুলো মূলত আমেরিকান ইহুদিরা এসে সেটেলমেন্টগুলো করছে, এবং এইটা তারা করতেছে হচ্ছে আপনার 67-এর যুদ্ধের পর থেকে তাদের মধ্যে এই উৎসাহটা অনেক বেশি বেড়ে গেছে। এবং ফিলিস্তিনে আপনার বেশ কিছু মানে ইসরায়েলিদের মধ্যে বেশ কিছু এই ধরনের প্রকল্প তৈরি, যেমন গুশ এমোনিম নামে একটা গোষ্ঠী, খুবই খুবই উগ্র গোষ্ঠী, যারা মনে করে যে এই যে দুই রাষ্ট্রতত্ত্বের কথা আছে না, যে 78 ভাগ ফিলিস্তিন হচ্ছে ইসরায়েল আর 22 ভাগ হচ্ছে দিয়ে দিব আমরা, এটা লিবারেল একটা অংশ মনে করে 20 ভাগ আমরা ফিলিস্তিন রাষ্ট্র হইতে পারে, এই জেরুজালেম, পূর্ব জেরুজালেম, ওয়েস্ট ব্যাংক আর গাজা নিয়ে 20 ভাগ দিয়ে দিব। কিন্তু এই গুশ এমোনিম বলতেছে যে ওয়েস্ট ব্যাংক তো আমাদের জুডিয়া সামারিয়া, আমাদের একদম কোর, এবং ওই সময় তারা এসে বলছে যে আমাদের এই জেরিকো, এই নাবলুজ, এই হেব্রন, এগুলো ছাড়া কিসের ইসরায়েল রাষ্ট্র, ফলে ওরা এটা কোনোভাবেই ছাড়বে না। এবং এরা কিন্তু আর শুধু গুশ এমোনিমের মধ্যে নাই, এরা এখন মানে ইসরায়েলের পুরা পলিটিক্যাল ক্লাস হচ্ছে এরা। যেমন এই যে নেতানিয়াহুর যে জাতীয় নিরাপত্তা মন্ত্রী, এ তো নিজে একজন সেটলার ওয়েস্ট ব্যাংকের, লোকটার নাম হলো ভেন গভির মনে হয়, কিন্তু এই সেদিন সে ঢুকলো, আলাক্সায় আবার ঢুকছে, ঠিক আছে। তো এরা এটা বিশ্বাস করে যে জর্ডান নদীর এই পার ওপার পুরাটাই হিস্টোরিক্যাল ওই ইসরায়েল, মানে যেটা আমাদের গড প্রমিস করছে। জর্ডান নদীর এপার ওপার, পূর্ব পার, পশ্চিম পার, পূর্ব পারে এখন যেটা জর্ডান, এটাও ওরা মনে করে এরা মানে পার্ট অফ আওয়ার ইসরায়েল। আর জর্ডান নদীর পশ্চিম পারে যে ঐতিহাসিক ফিলিস্তিন, এই পুরাটাই তো পশ্চিম তীর, পুরাটাই ওয়েস্ট ব্যাংক। মানে ওয়েস্ট ব্যাংক বলতে আমরা আজকে যে ছোটো জায়গাটুকু বুঝি এইটুকু না, পুরা ইসরায়েল এবং ফিলিস্তিন মিলে যে পুরো টেরিটরি পুরাটাই হচ্ছে আপনার ওয়েস্ট ব্যাংক, মানে পশ্চিম তীর, আর ওটা হলো পূর্ব তীর, এভাবে তারা দেখে। এবং তাদের যে এক্সপ্যানশনিস্ট পরিকল্পনা, এটার মধ্যে ইরাকও আছে, সিরিয়াও আছে, সবটা জুড়েই তারা মানে খুব বড় আকারে দেখে। এবং এইটা হলো তাদের ওই প্রমিস ল্যান্ডের গল্প। কিন্তু প্রমিস ল্যান্ডের যেটা ধরেন এখন খুব বড় আকারে আমরা ইসরায়েলের নয়া ইতিহাসবিদদের কথা জানি, যাদের নিও হিস্টোরিয়ান বলা হয়, এই গ্রুপটার কথা আমাদের দেশে আমরা জানি। কিন্তু আরেকটা বড় গ্রুপের উত্থান ঘটছিল এই 80-র দশকেই, মানে এটা হলো আর্কিওলজিস্ট। এই আর্কিওলজিস্টরা দেখাইছেন যে ইসরায়েলি, এই গ্রুপটা পুরোটাই ইসরায়েলি গ্রুপ, এরা দেখাইছেন যে বাইবেল নিয়ে যে সমস্ত কথার উপর ভিত্তি করে এখানে, যে এটা একটা আমাদের প্রমিস ল্যান্ড, মুসা এখান থেকে ফিলিস্তিনে আসছেন, জেরিকো আমরা ফিলিস্তিনিদেরকে নির্মূল করে তারপর আমরা করছি, হ্যাঁ, এই সমস্ত গল্প আসলে মিথ, কারণ এগুলো সমস্তটাই আসতেছে হিব্রু বাইবেল থেকে, যেটার কোনো ঐতিহাসিক ভিত্তি নাই। ইসরায়েল এবং এই যেটা বলা হয়, যেটা ইসরায়েলের প্রধান জাস্টিফিকেশন, যে একটা ইউনাইটেড ছিল ডেভিড আর সলোমনের ইউনাইটেড একটা কিংডম ছিল, যেটা ম্যাসিভ বড়। তো ওরা দেখাইছে যে এটার খুবই ছোট দুইটা ট্রাইব ছিল এবং এরা পরস্পরের সাথে কনফ্লিক্টে জড়ায় থাকতো সবসময়। মানে ওইরকম যে বড় ইউনাইটেড কিংডম যেভাবে বলা হয়, এবং তার রাজধানী ছিল জেরুজালেম, এটা মিথ্যা কথা। এবং ইসরায়েল এটাই বলে যে আমরা ওই কিংডমটাই আবার পুনঃপ্রতিষ্ঠা করছি। ওরা দেখাচ্ছে যে না, এরকম কোনো বড় আকারে ইউনাইটেড কোনো কিংডম ছিল না, ছোট আকারে যে দুইটা ট্রাইব আকারে ছিল, এই ডেভিড আর সলোমনের এই দুইটা গোত্র, এদের মধ্যে প্রায়শই নানা কনফ্লিক্ট হয়ে থাকতো। তাহলে ওই যে ইসরায়েলাইট আর কানানাইট, ইসরায়েলাইটরা এসে কানানাইটদের অ্যানাইহিলেট করছে। ওরা বলছে যে এই ইসরায়েলাইটরাই কানানাইট এবং ইসরায়েলাইট একই পিপল, এবং এরা কারা? এরাই হচ্ছে আজকের ফিলিস্তিনিরা। এরা কালের ক্রমে কেউ খ্রিস্টান হয়েছে, কেউ মুসলমান হয়েছে, কেউ ইহুদি থেকে গেছে, আবার কিংবা আরবের বিভিন্ন জায়গায় ছড়ায় গেছে। কিন্তু আজকের যারা ইহুদি, যারা বলা হচ্ছে যে আমরা ওই আপনার 2000 বছর আগের হিব্রু জনগোষ্ঠীর উত্তরাধিকার, এটা বোগাস। মানে এই ইহুদিরা এরা আসলে ককেশাস অঞ্চল থেকে যারা একসময় লিথুনিয়ার হয়ে জার্মানিতে ঢুকছে এবং রাইন উপত্যকায় তারা থাকতো, এরা হচ্ছে একটা সময়ে একটা পর্বে এসে মূলত সম্ভবত 8 কি 9th সেঞ্চুরিতে এরা এসে ইহুদি ধর্ম গ্রহণ করে ওই অঞ্চলের মানুষেরা। ফলে এদের সাথে জেনেটিক্যালি আজকের ওই 2000 বছর আগের হিব্রু জনগোষ্ঠীর কোনো কানেকশন নাই, বরং কানেকশন আছে হচ্ছে এই ফিলিস্তিনিদেরকে। ফলে জায়নবাদ ইহুদিদের ওই 2000 বছর আগের হিব্রু জনগোষ্ঠীর উত্তরাধিকার, কিন্তু সে ওই উত্তরাধিকারদেরকে আজকে কিন্তু গণহত্যা করছে, মানে যারা আজকে ফিলিস্তিনি নামে আছে। তো এই হচ্ছে মানে খুব সংক্ষেপে আমি বললাম, কারণ হচ্ছে যে আরও লম্বা বলা যেত, কিন্তু যেহেতু ফরাদ ভাই আছে, আমরা বরং ইহুদি প্রশ্নটা আরও ভালো করে বুঝি। যে ইহুদি প্রশ্নটা ফরাদ ভাই নিজে লিখছেন এই তার মোকাবেলা বইয়ের মধ্যে, আপনারা যারা পড়ছেন জানেন যে ফ্যান্টাস্টিক লেখা। মানে একটা হচ্ছে যে ইহুদি প্রশ্ন ইউরোপের জন্য কি, একটা হলো আরও জেনারেল লেভেলে
ইহুদি প্রশ্ন, রাষ্ট্র, ধর্ম, সিভিল সোসাইটি, আইডেন্টিটি, এগুলো নিয়ে কি, বা ক্যাপিটালিজম, এগুলো নিয়ে কি বার্তা হাজির করে, এই কথাটা ফরাদ ভাই বলবে। তার আগে আমি একটা মোটামুটি বলার চেষ্টা করলাম যে বাইবেলের যে ইন্টারপ্রিটেশনটা আমরা দেখি এটা খুবই রিসেন্ট, এবং এইটা হচ্ছে মূলত ক্রিশ্চিয়ান ইন্টারপ্রিটেশন। ক্রিশ্চিয়ানিটির মধ্যেও এটার বিরোধিতা আছে, অন্য ইন্টারপ্রিটেশন আছে। তার চেয়ে বড় প্রশ্ন আছে যে বাইবেল কি হিস্টোরিক্যাল ডকুমেন্ট হতে পারে কিনা। মানে আপনি একটা জমির মালিকানা দাবি করতেছেন বাইবেলের উপর ভিত্তি করে, এটা কি ঐতিহাসিক, মানে যে মিথ আর হিস্ট্রি মিলে গেলে কত বড় বিপদ হয়, এটা তো আমাদের চেয়ে ভালো কেউ বুঝে না। কারণ ওই যে রামরাজ্য, আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আমাদের ঘরের লোক, যে সর্বনাশ আমাদের জন্য করছে, তো এটা তো আমাদের চেয়ে এটার বেশি কেউ বুঝে না যে মিথ আর ইতিহাস যখন মিলে যায়, যদি আপনি মিথকে ইতিহাস দাবি করেন আর ইতিহাসকে মিথ বানায় দেন, যে ইতিহাসটা কি, ইতিহাসের বাস্তব হচ্ছে যে ফিলিস্তিনিরা নির্বাসিত, কিন্তু এটা স্বীকার করতেছে না। এবং ওই যে ল্যান্ড উইদাউট আ পিপল ফর আ পিপল উইদাউট আ ল্যান্ড, এই যে কথাটা, যে ফিলিস্তিন হচ্ছে একটা জনশূন্য ভূমি, কাদের জন্য? একটা ভূমিহীন জনগণের জন্য। এই কথাটা লর্ড শ্যাফটসবুরির তৈরি করা ছিল 19th সেঞ্চুরিতে। তো এইটা কিন্তু এটা তো সকল প্রমাণ আছে যে এটা কখনোই বিরান ভূমি ছিল না। হ্যাঁ, ফলে আপনি ইতিহাস অস্বীকার করতেছেন কিন্তু মিথকে ইতিহাস হিসেবে জায়গা করে দিচ্ছেন। এই ক্রাইসিসগুলো আমাদেরকে খুব ভালো করে বোঝা দরকার, কারণ আমরাও দাবি করি যে আমরা 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, ঠিক আছে, আবহমান বাঙালি, এবং এটা আমরা এই সমস্ত দাবি আমাদের মধ্যেও আছে। তো যখনই জায়নবাদ মানে খ্রিস্টান এবং ইহুদি জায়নবাদ, কিন্তু আরও জেনারেল লেভেলে আমাদের মধ্যে কোথায় কোথায় জায়নবাদ আছে সেটাও আমাদেরকে বোঝা দরকার। কিন্তু আমি এই বলে আমি থামি। সবাইকে ধন্যবাদ। জায়নিজম, আমরা খ্রিস্টান জায়নিজমকে আমরা বাদ দিই ভাই, এবং আসলে কিন্তু পুরো লড়াইটা খ্রিস্টান জায়নিজমকে বাদ দিলে আমরা কিচ্ছু বুঝবো না। এবং তার সঙ্গে পাশ্চাত্যের হিস্ট্রি, পাশ্চাত্যের ইতিহাসটা কেমন করে গড়ে উঠেছে, তার মধ্যে খ্রিস্টান জায়নিজম কী করে রোল প্লে করেছে, ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। এটা আসলে চমস্কিও একবার একটা কথা বলছে যে আসলে আমরা যে জার্মানি জাতিকে আমরা বলি, যারা ইহুদি জার্মানি, যারা এদের চেয়েও অনেক ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট হচ্ছে খ্রিস্টান জায়নিজম। এবং এটার কারণে ইউরোপের যে পরিবর্তনটা পরবর্তীকালে হয়েছে এবং ইসরায়েল সম্ভব হয়েছে, এটার কারণে কিন্তু খ্রিস্টান জায়নিজম। তো এটা খুব ইম্পর্টেন্ট। আমরা আপনারা একটু প্রশ্ন করেন আরও যে বিষয়গুলো আছে, যেটা প্রশ্ন আছে আমরা একটু ডিপে যাই আর একটু গিয়ে আপনি গেলে, কারণ তুষার তাড়াতাড়ি বলছে অনেক কিছু, আমি না আমাকে আমরা বলবো, এটা আমরা কন্টিনিউ করবো, কারণ এটা অনেক বিশাল ব্যাপার, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাকে আমরা খুব হালকা করে আলোচনা করা যাবে না। আপনারা বুঝতে পেরেছেন যে আমরা ভাব বৈঠকের তরফ থেকে বা পাক্ষিক চিন্তার তরফ থেকে একটা জোর দিয়েছি, সাংঘাতিক জোর দিয়েছি, যে প্যালেস্টাইন প্রশ্নটা বাইরের কিছু না, মানে বাংলাদেশের বাইরে ঘটছে তা কিন্তু না, ঘটছে কিন্তু আমাদের দেশে। এটা আমার আভ্যন্তরীণ রাজনীতির অংশ। যতক্ষণ আপনারা নিজেরা কিন্তু ইস্যুটার সময় পরিষ্কার না হবেন এবং অনেকগুলো প্রশ্নকে এড়াই যাবেন, যে না পড়লেও বুঝি আমরা একটা সেকুলার থাকলে, ধর্ম সম্পর্কে খোঁজ না নিলে, ধর্মের ইতিহাস না জানলে বুঝি পৃথিবী বদলে যাবে, না, এটা হবে না। এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের বুঝতে পারেন। তো সেই জন্য আমরা প্যালেস্তাইনের প্রশ্নটাকে আমরা দ্রুত আলোচনা করছি, ডিপে যেতে চাই। এবং আপনারা টের পেয়েছেন যে রাইসু, যে ইরানের রাইসির যে ঘটনাটা ঘটলো, দুর্ঘটনাটা ঘটলো, এই দুর্ঘটনাটা একটা কিন্তু চিহ্ন যে ওয়ার্ল্ড হিস্ট্রি বদলে যাচ্ছে ফান্ডামেন্টালি, একদম মৌলিকভাবে বদলে যাচ্ছে। মূলত 7ই অক্টোবরের আগেও আমার লেখা যদি কেউ পড়ে থাকেন, ইউক্রেন নিয়ে আমি যখন লিখেছিলাম, তখন আমি বলেছিলাম যে তৃতীয় বিশ্বযুদ্ধ কার্যত শুরু হয়েছে। কারণ আপনি যদি রাশিয়ার যে আপত্তিটা দেখতেছেন আপনি, এবং রাশিয়া গিয়ে যখন চীনের সঙ্গে যে তাদের যে প্রথম যে সাক্ষাৎটা হলো ফেব্রুয়ারি মাসে, যে আমাদের সম্পর্কটার কোনো লিমিট নাই, আমরা এমন একটা বন্ধুত্ব করতে যাচ্ছি, মৈত্রী করতে যাচ্ছি, বিশেষত ন্যাটোর এই যে সম্প্রসারণের পরিপ্রেক্ষিতে এই মৈত্রীর কিন্তু সীমা নাই। এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল কথাটা। আপনারা অন্তত খেয়াল করেন না, আমার লেখার মধ্যে আমি এটা বারবার বলেছি যে এটা বড় ধরনের পরিবর্তন পৃথিবীতে আনতে যাচ্ছে। তোমার ব্যাপারটা জাস্ট হঠাৎ এটা ঘটতে যাচ্ছে না। আমেরিকার যে প্রক্সি ওয়ারটা করতে গিয়ে যে আটকা পড়ে গেছে, এখান থেকে সে কী করে বেরোবে আমি জানি না। টাকা পয়সা দিচ্ছে এখন সেখান থেকে ইউক্রেনের পরে আপনি এই 7th অক্টোবরের ঘটনাটা ঘটলো। ইসরায়েল এই ঘটনাটা ঘটাতো কি না এই ব্যাপারে আমার সন্দেহ আছে, হয়তো সে মাথার মধ্যে রয়ে গেছে যে এটা সবচেয়ে বড় সুযোগ
প্রথম সুযোগটা হচ্ছে যদি আমরা এখান থেকে ফিলিস্তিনিদের সম্পূর্ণ তাড়িয়ে না দেই, ইথনিক ক্লিনজিং না করে, কেমন, এবং পুরোটা দখল না করে, কেমন, এটা দখল করবার সবচেয়ে সুবর্ণ সুযোগ হচ্ছে যে আপনার 7ই অক্টোবর পরে তারা এটাকে মনে করেছে। তো তারা ভুল করেছে না ঠিক করেছে আমরা এখন হিস্ট্রি একমাত্র আগামী দিনে প্রমাণ করবে। কিন্তু ইরানের যেই প্রেসিডেন্টের যেইভাবে যেভাবে মারা গেল, এটা অনেকটা সন্দেহজনক, অনেক কিছু এখন আমরা জানি না। এবং ইরান কখনোই কিন্তু এই ব্যাপারটাকে এসকেলেট করতে চায়নি, মানে যুদ্ধটাকে তারা এমন জায়গায় নিতে চায় নাই যাতে এটা একটা বিশ্বযুদ্ধের রূপ পরিগ্রহণ করে। এটা অন্তত আমি যেভাবে দেখছিলাম তাদের সব ব্যাপারগুলো আমার কাছে মনে হয়েছে। কিন্তু ইরানকে উস্কানি দিচ্ছে বারবার ইসরায়েল, এম্বাসিতে বোমা মারা, হত্যা করা, অ্যাসাসিনেশন। এম্বাসি কিন্তু কার্যত কিন্তু টেরিটরি, ইরানের একটা টেরিটরি নিয়ে কিন্তু আপনি আক্রমণ করছেন, ইন্টারন্যাশনাল আইনে কিন্তু এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। কিন্তু পাশ্চাত্য কিন্তু এটা মেনে নিয়েছে এগুলো, এবং এটা কিন্তু অলরেডি কিন্তু এটা যুদ্ধ চলছে। একটা দুর্বল জায়গা থেকে ইরানের যুদ্ধটা করতে যাচ্ছে এবং তার আভ্যন্তরীণ গণ্ডগোল আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, এবং এর পরিণতি কোন দিকে যে আমরা এটা জানি না, ঠিক আছে না। এবং যেটা বলছে তুষার, তার সঙ্গে হলো যে অ্যাপারথেড নিয়ে কথা হচ্ছে, ভারত নিয়ে আমাদের কথা হচ্ছে। সাবকন্টিনেন্টটা, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কিন্তু একটা অ্যাপারথেড সাবকন্টিনেন্ট, শুধু কাশ্মীর না, যে কাশ্মীর থেকে আরম্ভ করে মুসলমানদের তৃতীয় আপনার কী বলে একটা কোনো নাগরিকত্বের অধিকারটা আপনি অস্বীকার করছেন, তাতে স্বাভাবিক প্রাকৃতিক নাগরিকত্ব আপনি অস্বীকার করছেন, যে আপনাকে কাগজ দিয়ে নাগরিক হতে হবে। এটা পৃথিবী কোথাও ছিল না, যে আপনি যেখানে জন্মগ্রহণ করেন পৃথিবী, এটা ন্যাচারালাইজেশন। আপনি যেখানে জন্মগ্রহণ করেন সেই দেশের নাগরিকত্ব পাওয়াটা আপনার ন্যাচারাল রাইটস। তো ন্যাচারাল রাইটসকে আপনি যখন অস্বীকার করছেন, এটা কিন্তু ওই ইথনিক ক্লিনজিংয়ের মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে বাই ল। তফাৎটা হচ্ছে আমি এর মধ্যে হত্যা দেখছেন না, কিন্তু আইনগতভাবে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে, যে আপনি কাগজ দেওয়া প্রমাণ করতে হবে আপনি ভারতের লোক কেন, আপনি যত বছর ওখানে থাকেন কিছু আসা যাচ্ছে না। এটা 1 নম্বর ব্যাপার। দ্বিতীয় হচ্ছে যে বাংলাদেশের প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি অ্যাপারথেড দৃষ্টিভঙ্গি। যে একটা ছোট্ট আইনের কথা বলি, বাংলাদেশের নির্যাতিত হিন্দু ভারতে গেলে আপনি নাগরিকত্ব পাবেন, কিন্তু মুসলমান পাবে না। ইন্টারেস্টিং না? এটা অ্যাপারথেড, একই তো ব্যাপার। আপনার তো সেই আপনার বৈষম্য এখানে রয়ে গেছে। এবং ভারতের সম্পর্ক বলা হচ্ছে যে এই ইসরায়েলে আমরা যা দেখছি তার মিরর কিন্তু আমরা ভারতে ঘুরতে যাবে এই পুরো ভারতব্যাপী। এখন ইলেকশনে কী হবে আমি বলতে পারবো না, এটা আমরা আগামী দিনে এটা দৃশ্য দেখব। ফলে আমরা যদি কেউ মনে করি যে প্যালেস্তাইন থেকে আমরা কিছু শিখবো না এবং আগামী দিনে কোনো প্রস্তুতি আমরা এখন থেকে নিব না, তাহলে আমরা মারাত্মক ভুল করবো। সে কারণে ভাববৈঠকিতে আমরা মনে করি প্যালেস্তাইন ইস্যুটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু। এটা বোঝার উপর আমাদের অনেকগুলো রাজনৈতিক বিষয় আমাদের সামনে আসবে। তো আমরা এখন যেটা করবো, আমরা একটু আলোচনা করবো, আর আধা ঘন্টা মতন তার মধ্যে চা খাবো। চা খাওয়ার পরে আমি আপনাদেরকে শুধুমাত্র কার্ল মার্কসের জুইশ কোশ্চেনটা ইন্ট্রোডিউস করবো আজকে। ডিটেলে তো না গেলেও ফিগার অফ দ্য জিউ। কিন্তু মার্কস সম্পর্কে নিন্দা হয়েছে যে মার্কস একটু ইহুদিকে ঘৃণা করতেন, ঠিক আছে? তো বলা হয়, অনেকে বলতে তিনি অ্যান্টিসেমিটিক ছিলেন, হুইচ নট ট্রু। অবভিয়াসলি এটা একটা আপনার ভুল প্রোপাগান্ডা। কিন্তু একদিকে হয়তো বা মার্কসের যে লিটারারি ব্যবহারটা, এটা হয়তো অনেকে অ্যাপ্রুভ করেন না। অনেকে মার্কসের প্রতি বলে কী বলে সমব্যথী হয়েও, তার সঙ্গে একমত হয়েও তিনি ইহুদিকে ফিগার কথাটা আমি জানি আপনার কথাটা বুঝি না, ফিগার ম্যাটাফোর অর্থে, মানে তিনি ইহুদি বিরোধী অর্থে কথাটা ব্যবহার করেন না। তিনি বলছে ক্যাপিটালিজমের মধ্যে এখানে আপনার সকলে যারা বসে আছেন প্রত্যেকে ইহুদি, এটাই বলছে মার্কস। ইহুদি বলে আলাদা কোনো জাতি নেই। মার্কস বলছে আমি ইহুদি, ও ইহুদি, আপনার সব এখানে ইহুদি বসে আছেন। আমাদের স্বার্থপরতার যে চরিত্রটা ক্যাপিটালিজম আমাদের মধ্যে ঢুকিয়ে দেয়, তার যেই অর্থনৈতিক ব্যবস্থার দ্বারা, এবং যাকে আপনি আল্লাহ বলে মানেন, পুঁজিকে, এই যে ব্যবস্থাটা, এটা আসলে ফিগার অফ দ্য জু। আমরা প্রত্যেকে কিন্তু এক একজন ইহুদি, তো এইটাই তিনি বলতে চেয়েছেন। তো ইন্টারেস্টিং একটা লেখা, যেখানের মধ্যে তিনি আধুনিক রাষ্ট্র, আধুনিক সমাজ, মানে ইহুদিদের ইমানসিপেশন, বা বাংলাদেশে আমরা কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ তাদের মুক্তি,
কী করে হবে? একই জিনিস। তারা তো আপনাদের এখানে পার্লামেন্টের মধ্যে একটা আসন চায়, সুনির্দিষ্ট আসন চায়, ঠিক আছে? তারা কিন্তু নাগরিক হতে চায় না, তাই হিন্দু থাকতে চায়, বৌদ্ধ থাকতে চায়। কেমন? তার মধ্যে তারা হিন্দু বৌদ্ধ হিসাবেই পার্লামেন্টে তারা তাদের একটা অংশ চায়। এই যে ইস্যুগুলো, পলিটিক্যাল ইস্যুগুলো, এগুলো আপনি কী করে আলোচনা করবেন? এটা আলোচনার সঠিক পদ্ধতি কি, এটা আপনি মার্ক্সের আমাদের জিজ্ঞেস করছেন, আমরা পাবো। কিন্তু তার আগে আমরা মনে করি যে আমরা তুষারকে প্রশ্নগুলো করেন, আপনারা এটা একটু ভেতরে যান, একটু ডিপে যান, আপনাদের নিজের বিষয়ে যদি কিছু বলার থাকে আপনারা বলেন, তারপর আমরা আরও গভীরে যাবো। কেমন?